আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, কি অবস্থা সবার, কেমন আছেন? আহ, একটু জানাবেন যে আসলে আমাকে শুনতে পারতেছেন কিনা, সবকিছু দেখা যাচ্ছে কিনা একটু জানান তো সবাই। আচ্ছা, আমরা 999 কোর্সের আজকে একটা সারপ্রাইজিং এক্সট্রা ক্লাস নিয়ে আসলাম, সেটা সবার জন্যই। তো যারা যারা আছেন একটু ক্লাসে জয়েন করে নেন, একটু জানান তো সবাই, একটু নিজেদের টাইমলাইনে শেয়ার করে দেন। আচ্ছা, আমিও একটু শেয়ার করে নেই, একটু জানাবেন সবাই। হ্যাঁ, আজকে কিন্তু আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে কথা বলবো, যে টপিকসটাতে প্রায় দেখা যায় যে অ্যাডমিশন স্টুডেন্টদের বিশাল গ্যাপ থাকে, যে টপিকসটা তারা বরাবরই ভুল করতেছে, সেই টপিকসটা নিয়ে আমরা ডিটেলস কথা বলবো আমরা। ওকে, একটু নিজেদের টাইমলাইনে শেয়ার করে দিবেন। আচ্ছা, আছে কিন্তু তোমাদের জন্য আমাদের একজন গেস্ট আছে। হ্যাঁ, আমি একটু যারা আপনারা সেকেন্ডারি প্রিপারেশন নিচ্ছেন কিভাবে পড়বেন, আমি গেস্টের কাছ থেকে 2 মিনিট একটু চেয়ে নিব। তিনি তোমাদেরকে একটু যেন ইনস্ট্রাকশন দেয়, তেনার ইনস্ট্রাকশনের পরপরই আমি ক্লাস শুরু করবো। ভাইয়া প্লিজ, আমরা বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আরিফ ভাই। ভাইয়া আপনি যদি আমাদের যে বাচ্চারা আছে যারা অ্যাডমিশন প্রিপারেশন নিচ্ছে, ওরা কীভাবে পড়বে বা কোন জায়গাগুলোতে ওদের ব্যর্থতার কারণ হইতে পারে, এই জায়গাগুলো ঘুরে দাঁড়ানোর উপায় কী হইতে পারে, এই বিষয়ে তাদেরকে যদি একটু ইনস্ট্রাকশন দেন, শিক্ষার্থীরা আশা করি উপকৃত হবে। ভাইয়া আসেন। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আমি যারা সেকেন্ড টাইমে রয়েছে তাদের উদ্দেশ্যে প্রথমে কিছু কথা বলি, কারণ আমি নিজেও সেকেন্ড টাইমার ছিলাম সত্যিকার অর্থে, এবং সেকেন্ড টাইম দিয়েই হচ্ছে আমি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি। এখন এইখানে এই সেকেন্ড টাইমটা আসলে আমি যদি বলি একটা ধৈর্যের খেলা। এটা শুরুতেই বলছি যে এটা একটা ধৈর্যের খেলা। কেন ধৈর্যের খেলা? কারণ তুমি একটা পড়া একবার পড়েছ, ঠিক আছে? আমি একটা কথা বলে থাকি যে পড়া হচ্ছে কঠিন, কিন্তু রিভিশন দেওয়াটা হচ্ছে কঠিনতর। তুমি রিভিশন যখন দিবা তখন হচ্ছে এই জিনিসটা আরও কঠিন থেকে কঠিন হয়ে যাবে, এবং এটা কিন্তু সবার জন্যই সত্য, ঠিক আছে? তো তোমরা যারা সেকেন্ড টাইম শুরু করতেছো এবং বা হচ্ছে অলরেডি শুরু করে দিয়েছো, তাদের উদ্দেশ্যে আমি কয়েকটা কথা বলবো। প্রথমত যেটা বলতেছিলাম যে পড়াটা হচ্ছে কঠিন, কিন্তু এটাকে রিভাইজ করা এটা হচ্ছে কঠিনতর। অর্থাৎ তোমার একটা কাজ, সেই কাজটা আরেকবার করা হোক, মানে করা লাগতেছে বা যে কোনো উপায়ে হোক তোমাকে করতে করতে বাধ্য, ওই কাজটা কিন্তু তোমার জন্য অনেকটাই কঠিন। এটা কিন্তু একটা পয়েন্ট। সো তোমরা যারা সেকেন্ড টাইম দিচ্ছ তাদের উদ্দেশ্যে আমি সাবজেক্ট ভিত্তিক একটু কথা বলতে চাই। যেমন আজকে ক্লাস হচ্ছে ফিজিক্সের ক্লাস হচ্ছে, তোমাদের কেমিস্ট্রি ক্লাস হবে, ম্যাথের ক্লাস হবে। তো যে ক্লাসগুলো হবে তোমরা আগে যা পড়েছো পড়া কিন্তু সেই পড়াটাই, কিন্তু তখন যখন তুমি সেকেন্ড টাইম এই কথাটায় চলে আসবা তখন তোমার একটা বিষয় মনে রাখতে হবে, সেটা হচ্ছে যা পড়তেছো সেই পড়াটা যেন গভীর থেকে গভীরতর হয়। মানে সহজ কথা, তুমি যা পড়তেছো এই পড়া থেকে যদি প্রশ্ন আসে, যে কোনো উপায় আসুক, যেভাবে আসুক, ঘুরে আসুক বা হচ্ছে ফিরে আসুক, যেভাবে আসুক, এটা তোমাকে অবশ্যই পারতে হবে। তুমি যদি একটা টপিক একবার, দুইবার, তিনবার, চারবার করে পড়ো, কারণ তোমার হাতে হিউজ সময় রয়েছে। সেকেন্ড টাইম মানে এক ১ মাস, ২ মাস, ৩ মাস এরকমটা না। সেকেন্ড টাইম মানে হচ্ছে মিনিমাম ৭ থেকে ৮ মাস সময় রয়েছে। কারণ আমি কিভাবে বলতে পারি যে সেকেন্ড টাইম হচ্ছে একটা ক্রিকেটের টেস্ট ম্যাচের হ্যাঁ, মতো। রাইট, রাইট। টেস্ট তো এই ম্যাচের মতো। টেস্ট ম্যাচের সবচেয়ে বড় যে বিষয়টা হচ্ছে আপনাকে টিকে টিকে থাকতে হবে। থাকাটা, টিকে আপনাকে থাকাটা। 6 মারার দরকার নাই, নাই। 4 মারার দরকার নাই, আপনি ১ রান করে নেন, রাইট, রাইট। কিন্তু টিকে টিকে থাকেন। থাকতে হবে। আচ্ছা, হ্যাঁ, এই যে রেজাল্ট যেটা বলছিল এটাই কিন্তু মেইন পয়েন্ট। আমি এটাই কিন্তু প্রথমে বলেছি যে ধৈর্যের খেলা, তোমাকে ধৈর্য ধরতে হবে। সাবজেক্ট ভিত্তিক যেটা বলতেছিলাম যে তোমাকে একটা টপিক এমনভাবে পড়তে হবে এইখান থেকে যে ধরনের প্রশ্ন আসুক না কেন তুমি যেন পারো। এটা হচ্ছে তোমার মেইন ভিশন থাকবে, যে তোমার টপিক ওয়াইজ পড়াশোনা করা, এবং এই টপিকটা তোমাকে ভালো করে বুঝে শুনে এখান থেকে কী কী ধরনের প্রশ্ন আসতে পারে সব কিছু হচ্ছে তোমাকে খুব ভালো করে সুন্দর করে নোট ডাউন করে তারপরে পড়তে হবে। এখন অনেকে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে যে আমরা নোট করতে ভয় পাই। এই জিনিসটা হচ্ছে খুবই খারাপ, কারণ
তোমার একটা হচ্ছে দলিল থাকতে হয়। মানে তুমি যে একটা রাস্তায় হাঁটবা, ওই রাস্তাটা সম্পর্কে তোমার ধারণা না থাকলে, বা ওই রাস্তাটা যদি কেমন বিট আছে কিনা, তুমি বাইক চালাচ্ছ, এখন রাস্তায় বারবার বিট দিয়ে আছে, তুমি জানোই না, অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। যে আমি একটু অ্যাড করি, হ্যাঁ, হ্যাঁ, যে sure, ভাইয়া যে কথাটা বললেন যে নোটের যে বিষয়টা, দেখেন ভাই আমরা যখন ক্লাস নেই বা ওরা যখন ক্লাস করে, তো ক্লাস করার সাথে সাথে বিষয়টা বোঝার পাশাপাশি যখন তারা লিখে নেয়, সুবিধাটা কোথায়, সে দেখতেছে, পড়তেছে, লিখতেছে, লিখতেছে, right. তিনটা চর্চা হয়ে গেল। হ্যাঁ। এরপরে যে বিষয়টা হচ্ছে, তার ক্লাস শেষ হয়ে গেছে, হুম। এখন মাথার মধ্যে কিন্তু অনেক কিছু ভুলে যায়। ভুলে যাবে। ক্লাস শেষে যখন সে জাস্ট একবারও যদি নোটটা উল্টায়, জাস্ট Right. উল্টায় একবারও দেখে, হ্যাঁ। বিষয়টা কিন্তু আবার রিক্যাপ হয়ে হ্যাঁ, যাবে। recap হয়ে তো ভাইয়া যে দেখো, ভাইয়া যে পয়েন্টগুলো বলতেছে, প্রতিটা পয়েন্ট তোমার জন্য ইফেক্টিভ। তো আমি আরো ভাইয়ের কাছে একটু জানতে চাই তোমাদের জন্য, তোমাদেরকে যে পরামর্শগুলো দিচ্ছে, আমি মনে করি তোমাদের লাইফ চেঞ্জের জন্য, তোমাদের সেকেন্ড টাইমে তোমার অভ্যাস চেঞ্জের জন্য, তোমাকে সফল করার জন্য প্রতিটা পরামর্শই অনেক ইফেক্টিভ। আমি আরো একটু ভাইয়ের কাছে সময় নিব, ভাইয়া আরেক কিছু যদি আমার স্টুডেন্টকে একটু আপনি বলেন। আচ্ছা, আরেকটা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে এই যে তোমার পড়াশোনার উপর গুরুত্ব তো দিবাই, সেটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে প্র্যাকটিস করা। তুমি যত প্র্যাকটিস করবা তত বেশি শিখবা। ঠিক আছে? আমি বলে থাকি, বা হচ্ছে অনেক জ্ঞানীরা বলে থাকে যে একটা পরীক্ষা, এই পরীক্ষা হচ্ছে একটা নতুন অভিজ্ঞতা। ঠিক আছে? আর একটা ভুল মানে হচ্ছে নতুন একটা শিক্ষা। তুমি যদি একটা ভুল করো, সেখান থেকে না শিক্ষা গ্রহণ করতে পারো, তাহলে সেটা ভুল না। আর তুমি যে একটা পরীক্ষা, তুমি যেই পরীক্ষায় দেবা না কেন, ওই পরীক্ষাটা হবে তোমার জন্য একটা নতুন অভিজ্ঞতা। অর্থাৎ তুমি পরীক্ষা দেবা, তুমি প্র্যাকটিস করবা। এখন এই প্র্যাকটিস যখন করবা, যখন তুমি পরীক্ষা দেবা, যখন তুমি ভুল করবা, তখন সেই জায়গা থেকে শিক্ষা গ্রহণ করবা। সেই শিক্ষাটা হচ্ছে তোমার একবারেই প্র্যাকটিক্যালি কাজে লাগাতে হবে। মানে আজকে ধরো এই নেটওয়ার্কে যে 999 যে কোর্সটা আছে, এই কোর্সে তোমাদের ক্লাস হবে, পরীক্ষা হবে। এখন তোমরা ক্লাস করলা, পরীক্ষাও দিলা। এখন আজকে পরীক্ষার মধ্যে ধরো 20-এ পেয়েছো 15, পরের দিন পেয়েছো 14, পরের দিন পেয়েছো হচ্ছে 13। বিষয়টা কিন্তু ডিগ্রেড, মানে আস্তে আস্তে কমলো। তোমার টার্গেট থাকবে, ধরো আজকে পেয়েছে সে 10 নাম্বার। এখন আমি যে বাকি 10টা ভুল করলাম, এটা কেন ভুল করলাম, কোন জায়গা থেকে ভুল করলাম, এইটা খুঁজে ফাইন্ড আউট করা। কারণ তুমি সেকেন্ড টাইমার, তোমার হাতে অনেক সময় আছে, এই সময়টা হচ্ছে তুমি এই কাজগুলো করবা। পরের দিন তুমি একটা টার্গেট নাও যে আমি আজকে 10 পেয়েছি, পরের দিন আমি 13 পাবো, আমি 12 পাবো, 2 নাম্বার হচ্ছে আমি ইনক্রিজ করবো। তারপরের দিন তুমি একটা টার্গেট নাও যে তুমি যদি 12 পাও, ধরো তুমি 13 পাইছো, 3 নাম্বার বেশি পাই ফেলছো। এখন তুমি পরের দিন আরেকটা টার্গেট নাও যে আমি হচ্ছে আজকের পরীক্ষায়, রেজাল্ট স্যারের আজকের পরীক্ষার মধ্যে আমি অবশ্যই 15 পাবো। তাহলে তুমি দেখো তোমার টার্গেট কিন্তু তুমি আস্তে 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 ফুলফিল করতে পারতেছো। এবং এইটাই কিন্তু তোমার জন্য সব থেকে বেশি জরুরি। এবং এই জন্য কিন্তু রেজাল্ট যে বিষয়টা সব থেকে দরকার, প্র্যাকটিস করা। প্র্যাকটিসের কোনো ধরনের বিকল্প নাই। তুমি যতই পড়ো না কেন, তুমি যতই একটা বিষয় গবেষণা করো না কেন, তুমি যদি এটাকে এক্সপেরিমেন্টালি মানে কাজে না লাগাও, তাহলে কিন্তু লাভ নাই। ভাই এই বিষয়টাকে আসলে আমি এভাবে বলি যে কোচ বা ক্রিকেট খেলাটা আপনি যদি চিন্তা করেন, কোচরা কিন্তু সব জানে যে একটা বল যখন ইনসুইং আসে তখন ডিফেন্স করতে হয়, আউট সুইং আসে তখন বাইরে মারতে হয়। আচ্ছা, খুবই জানে। তো তাদেরকে যদি আপনি নামাই দেন, ম্যাচে নামাই দেন, তারা কি আসলে পারবে? অথবা কোচের কথা বাদ দিলাম, আপনাকে আমি সাপোজ আপনি ক্রিকেট খেলা খুব ভালো বুঝেন, খুব ভালো অ্যানালাইজড, আপনাকে আমি শিখাই দিলাম যে বল এভাবে আসলে এভাবে খেলবেন, এভাবে আসলে এভাবে খেলবেন। আপনাকে যদি আমি হচ্ছে ডিরেক্ট ম্যাচে নামাই দিই, আপনি কি করবেন? প্রথম বলে কিন্তু জীবন শেষ, অল আউট। আচ্ছা, এই কারণে আপনাকে যদি আমি বুঝানোর পাশাপাশি আপনাকে যদি রিয়েলি আমি এই যে ইনসুইং বলের উপর 100টা বল প্র্যাকটিস করাই, আর সুইং বল 100টা প্র্যাকটিস করাই, আপনাকে যদি ইয়র্কার 100টা প্র্যাকটিস করাই, অন্তত আপনি মেইন ম্যাচে 100টার জায়গায় 5টা বল হলেও কিন্তু ডিফেন্স করতে পারবেন। আপনি কিন্তু বুঝবেন যে হ্যাঁ, এই বলটা আমি প্র্যাকটিস সেশনে এভাবে করে আসছি। আর অ্যাডমিশন তো ভাই শুধু পারার বিষয় না, সঠিক সময় কিন্তু প্রশ্ন সলভ করা একটা বিষয়। যে আপনি যখন আপনার শুধু পড়াশোনা থাকবে, শুধু পড়ে গেছেন, তাহলে আপনি কি দেখবেন যে একটা প্রশ্ন আপনি দেখছেন, হ্যাঁ এই প্রশ্ন আমি পড়ছি, কিন্তু পরীক্ষার হলে ওই যে 40 সেকেন্ড 45 সেকেন্ডের মধ্যে সলভটা ভাই আপনার দ্বারা আসবে না। কিন্তু আপনার যদি প্র্যাকটিস থাকে যে হ্যাঁ এই প্রশ্ন আমি এইভাবে প্র্যাকটিস করছি, এই প্রশ্নের দুর্বল পয়েন্ট এইটা, এই প্রশ্নকে এইভাবে আমি চিন্তা করছি, আমরা সলভ করছি, কয়েকবার করছি, তার মানে পরীক্ষার হলে আপনি দেখেই বুঝতে পারবেন যে হ্যাঁ এই প্রশ্ন সলভ এইভাবে করতে হয়, এটা আমি পারবো। আরেকটা বিষয় হচ্ছে ভাই, পরীক্ষার হলে কখনোই কিন্তু 100টা প্রশ্ন দাগাইতে হয় না। এবারে আপনি যদি দেখেন যে প্রশ্ন সবচেয়ে সহজ হয়েছে, তাও কিন্তু বলবেন কেউ 100 পায় নাই। তার মানে এখন এই যে বাকি যে জিনিসগুলা, এগুলো যেন ভুল না হয়, এই কারণে আপনাকে কি করতে হবে? স্কিপ করতে হবে। তো আপনি যদি না জানেন যে কোন প্রশ্ন আমি স্কিপ করব, কোন প্রশ্ন আমি টাচ করব, কোন প্রশ্ন পরে সলভ করব, তাহলে কিন্তু ভাই আপনি পরীক্ষার হলে বসে এই সিদ্ধান্তটা নিতে পারবেন না। তো আপনি কখন স্কিপ করতে পারবেন? যদি আপনি
প্র্যাকটিসের সময় আপনি দেখেন যে হ্যাঁ এই টাইপের প্রশ্নগুলোতে আমার সময় লাগতেছে, তার মানে কি মেইন পরীক্ষা আমি এটা স্কিপ করব। তো এই কারণে ভাইয়া যে কথাগুলো বললো যে প্র্যাকটিস করার, রিভিশন দেওয়া, সময় নিয়ে পরীক্ষা দেওয়া, এই প্রতিটা টপিকস কিন্তু আমি মনে করি তোমাদের লাইফ চেঞ্জ করার মতো একটা সিদ্ধান্ত। তো ভাইয়া আমরা আজকে হ্যাঁ বিদায় নিব। আচ্ছা, হ্যাঁ শিওর। তো এই যে নেটওয়ার্কের যে কোর্সটা চলতেছে সেখানে হয়তো আমি অনেকগুলো ক্লাস দেবো, তোমাদের সাথে দেখা হবে বিভিন্নভাবে। তো হচ্ছে তোমরা এই কোর্সের সাথে যুক্ত থাকো। আশা করি এই জিনিসটা, এই কোর্সটা হচ্ছে তোমাদের একটা লাইফ চেঞ্জিং হবে। সেকেন্ড টাইম হয়তো তোমাকে কেউ হচ্ছে একটু নেগেটিভ দৃশ্যে দেখতেছে, হয়তো জিনিসগুলো অনেকেই বুঝতেছে না যে আসলে তুমি পড়েছো, তোমার সব কিছু ঠিকঠাক ছিল, কিন্তু তোমার ভাগ্যটা ভালো ছিল না, তোমার ভাগ্যে এর থেকে হয়তো ভালো কিছু আসে। তো সেই জন্য হয়তো তুমি চান্স পাও নাই, বা যে কোনো উপায়ে হোক চান্স পাও নাই, বা অনেকে চান্স পেয়েছো কিন্তু ভালো সাবজেক্টের জন্য পড়তেছো। তো আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলবো যে সব কিছু ভুলে যে নতুনভাবে শুরু করো। জানি এটা শুরু করা অনেকটা কঠিন, কিন্তু এই কঠিন পথটা তোমাকে পাড়ি দিতে হবে। আমি আশা করি তোমাদের নেটওয়ার্ক এই পথটাকে অনেকটাই সহজ করবে, এবং তোমরা রেগুলার বেসিসে তুমি নেটওয়ার্ক ক্লাসগুলো করো, নেটওয়ার্ক বইগুলো মানে যে ক্লাসগুলো হচ্ছে সেগুলো ভালো করে প্র্যাকটিস করো, এবং সব থেকে ইম্পর্টেন্ট এটাকে নোট ডাউন করে রাখো। ঠিক আছে? তো নোট ডাউন করে রাখো। এইভাবে তুমি হচ্ছে আস্তে 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 নিজেকে একটু ভালোভাবে ঝালাই করো, একটু ভালোভাবে গোছাও। আশা করা যাক এই যে আজকে কথাগুলো বলছি না, তোমাদের এই কথাগুলো যেন তোমার যে রেজাল্টের পরে আবার মনে হয় যে না ভাইয়ের কথাগুলো বলছিল, ভাইয়া এই কথাগুলোর জন্যই হয়তো আমার এই কথাগুলো মানে এগুলা মানার কারণে হয়তো আমার আজকে এই অবস্থা হয়েছে, এটা যেন হয়। আর আমি কথা বললাম ভুলে গেলা, বা হচ্ছে মন দিয়ে শুনেছো কিন্তু পরক্ষণে আবার ভুলে গেলা, এরকমটা না। মোটিভেশন বা হচ্ছে তুমি যাই কিছু বলো না কেন, এটা জীবনের প্রয়োজন আছে। আমরা যদি কোনো কিছু পজিটিভলি চিন্তা করি, আমাদের ব্রেন সেটাই চিন্তা করে। ঠিক আছে? আমাদের ব্রেন সেটাই চিন্তা করবে। এখন আমি যদি বলি যে না পারবো না, আমি পারি নাই, আমি পারবো না, কিছুই হবে না আমাকে দিয়ে, আজকে একটা পরীক্ষা হয়েছে খুব খারাপ হয়েছে, আমি গতকালও মানে আগামীকালও পারবো না, গতকাল খারাপ হয়েছে আজকেও পারবো না, এই যে বিষয়গুলো, এই নেগেটিভ থেকে আস্তে আস্তে দূরে সরে আসো। তুমি পারবা, তোমাকে দিয়ে হবে, সবাই পারতেছে, তুমিও পারবা। সো এটা নিয়ে কোনো কিছু নাই। সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে নিজেকে ধৈর্য ধরে আস্তে আস্তে সামনের দিকে আগাও। যে সমস্যা হবে, আমাদের টেলিগ্রাম গ্রুপ কিন্তু আছে, সেখানে কিন্তু এবার কৃষি করছে যে দ্বিতীয় হয়েছে সে, হ্যাঁ জাহিদ কিন্তু সবসময় অল টাইম সে সেটাকে সলভ করে দেবে। পাশাপাশি সেখানে আমরাও রয়েছি, আমরাও তোমাদেরকে হেল্প করবো। ঠিক আছে? আমরা সেখানে তোমাদের যে কোনো প্রবলেম সেগুলোকে সলভ করে দেবো। তোমাদের কাজ হচ্ছে রেগুলার বেসিসে পড়াশোনা করা। তোমাদের যার বন্ধু বান্ধব রয়েছে তাদেরকেও তোমরা ডেকে নিয়ে আসো। নেটওয়ার্কের এরকম একটা কোর্স আছে, এটা হচ্ছে একটা লং টাইম, অনেক দিনের একটা কোর্স, এবং এই কোর্সের মাধ্যমে মোটামুটিভাবে যারা বেস্ট ইনস্ট্রাক্টর তারাই ক্লাস নিচ্ছে। তো এইভাবে হচ্ছে চালিয়ে যাও নেটওয়ার্কের সাথে। আশা করি তোমাদের একটা ভালো প্রস্তুতি হবে এবং তোমরা একটা ভালো ফলাফল করতে পারবা। তো আজকে এই পর্যন্তই রাজহাল ক্লাস। আচ্ছা, আমার আসলে আজকে আরিফ ভাইকে সামনে আনার উদ্দেশ্য হচ্ছে ইনি নিজে বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট। সবচেয়ে বড় কথা হচ্ছে তিনি একজন সেকেন্ড টাইমার ছিলেন। তার মানে তিনি রিয়েল লাইফে ফেস করছেন যে তার ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়ানোর যে বিষয়টা ইনি নিজের লাইফে কিন্তু ফিল করে আসছেন, নিজেই একটা এক্সাম্পল। তো ভাইয়া যেহেতু ওনার লাইফে ওনার ওই ক্রিটিক্যাল মোমেন্টে ওই আগের সময় কিন্তু ভাইয়া ঘুরে দাঁড়ানোটা আরো কঠিন ছিল আপনাদের সময়। তো এখন দেখো উনি, আমি জানি না উনি ওই সময় কাদের সাপোর্ট কিভাবে পাইছেন, কিন্তু আমরা এখন বিশ্বাস করতেছি ভাইয়া যেভাবে ঘুরে দাঁড়াইছে সেই জেদটা যদি তোমার মধ্যে থাকে, আমরা নেটওয়ার্ক পরিবার সবটুকু দিয়ে তোমার পাশে আছি তোমাকে ঘুরে দাঁড়াইতে হেল্প করার জন্য। কিন্তু ভাই তুমি যদি না চাও, তোমার মন থেকে যদি সেই জেদটা না আসে, আমরা শত চেষ্টা করি, আমাদের চেষ্টা কিন্তু সফলকাম হবে না। তো ভাইয়াকে আসলে অনেক ধন্যবাদ যে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা তেনার লাইফ থেকে শেয়ার করার জন্য, এবং ভাইয়েরা যে পরামর্শটা দিল আমি বিশ্বাস করি তোমরা একটু যদি মানো তোমরা আসলে হতাশ হবে না ইনশাল্লাহ। সবার জন্য শুভকামনা। ভাইকে আমি এখন বিদায় জানাচ্ছি। আমরা আজকে পড়াশোনার দিকে চলে যাব। হ্যাঁ, তো কারা কারা আসো একটু জানো? হ্যাঁ, আচ্ছা, কোর্সে আচ্ছা চন্দন আমাদের টেলিগ্রাম গ্রুপটা দিয়ে দিয়ে তো। আচ্ছা, কোর্সে অনেকেই যুক্ত হয়েছে, সেটা শুরুতে আমরা হচ্ছে দেখতে পারবো। ওকে, এখন আমরা একটু পড়াশোনার দিকে যাই। আসলে একটু অসুস্থ হালকা করে, সারাদিন অফলাইন ক্লাস, আবার আবহাওয়া চেঞ্জ হচ্ছে, তারপরেও অনলাইনে আসতেছি শুধুমাত্র তোমাদের জন্য। তো আমাদের চেষ্টা যেন সফল হয়। ঠিক আছে, তো আমরা একটু শুরু করি। হ্যাঁ,
আচ্ছা, আমরা আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নদী এবং নৌকা। হ্যাঁ, আচ্ছা, নৌকা বলা যাবে না, আমরা বলবো যে নদী এবং ডিঙি। হ্যাঁ, মানে একটা ছোট ডিঙি নদী পাড়ি দিবে, তো কিভাবে দিবে, কি প্রেক্ষাপটে দিবে, এই টাইপের প্রচুর প্রশ্ন কিন্তু আমাদের অ্যাডমিশনে আসে। জাস্ট কনসেপ্ট না বোঝার কারণে, প্রশ্ন ধরতে না পারার কারণে এই জায়গাগুলোতে আমরা বিপদে পড়ে যাই বা আমরা সলভ করতে পারি না। তো আমরা আজকে ট্রাই করব খুব সহজে নদী নৌকার কনসেপ্টটা বা ডিঙি এবং স্রোতের যে কনসেপ্টটা, এইটা আমরা ট্রাই করব। হ্যাঁ, খুব সহজে আমরা বোঝার ট্রাই করব যে অ্যাডমিশনে যেভাবে প্রশ্ন আসবে সেভাবেই আমরা চিন্তা করব, যেন কি আমরা যে কোনো প্রশ্ন সলভ করতে পারি। ঠিক আছে, আমাদের টার্গেট থাকতে হবে ভার্সিটি অ্যাডমিশনে। আচ্ছা, ভার্সিটি অ্যাডমিশনে এই কনসেপ্ট থেকে যে কোনো প্রশ্ন আসলেই যেন কি আমরা সলভ করতে পারি। তো আমাদের সাথে আমাদের ম্যাথের আরেকজন ভাই সুমন ভাইও আছে। বুঝবো কিভাবে? আচ্ছা, প্রাইভেট গ্রুপ বলতে আমাদের 999 একটা গ্রুপ আছে, দেখবা নেটওয়ার্ক 999 গ্রুপ, ওই গ্রুপে তুমি। আচ্ছা, ওই যে আশফিয়া জান্নাত, ওনারে দেখেন তো একটু কথা বলে যে উনি কি আমাদের আচ্ছা, আশফিয়া জান্নাত, তুমি চন্দন ভাইয়াকে নক দাও। হ্যাঁ, চন্দন ভাইয়াকে নক দিলে কি তুমি জানতে পারবা। ভাই আমি একটা ক্লাসে আছি, ক্লাস শেষে আপনারা ফোন দিচ্ছি। ওকে, তো আমরা একটু শুরু করে দিই। নদী নৌকা, এটার ক্ষেত্রে আমরা প্রথমে যে বিষয়টা চিন্তা করব, আমরা খুব সহজভাবে চিন্তা করি। প্রথম হচ্ছে নদী নৌকার মধ্যে আমি প্রথমে একটা প্রশ্ন জানতে চাইবো। আমার যে প্রথম যে প্রশ্নটা হচ্ছে, প্রথম যে জিজ্ঞাসা হচ্ছে, তোমার উদ্দেশ্য কি? তোমার উদ্দেশ্য কি? তোমার উদ্দেশ্য কি? দেখেন, মানে নদী নৌকা যে পড়তেছো, তোমার উদ্দেশ্য কি? খুব স্বাভাবিকভাবে আমরা নর্মাল হিউম্যান হিসেবে চিন্তা করি, কনসেপ্ট কঠিন না। আচ্ছা, আমার উদ্দেশ্য হচ্ছে দুইটা, মনে রাখবা। আমার উদ্দেশ্য হচ্ছে দুইটা, অর্থাৎ এই জায়গায় আমার উদ্দেশ্য হচ্ছে দুইটা। আচ্ছা, আমার উদ্দেশ্য হচ্ছে আমার উদ্দেশ্য এক। হ্যাঁ, আমার উদ্দেশ্য এক। আমার দেখো, আমরা খুব স্বাভাবিকভাবে চিন্তা করবো। হ্যাঁ, আমার উদ্দেশ্য দুই। হ্যাঁ, উদ্দেশ্য দুই। আচ্ছা, মানে এটা হচ্ছে আমার উদ্দেশ্য। তার মানে আমার প্রথম যে নদী নৌকার কনসেপ্টটা, আমার প্রথম জিজ্ঞাসা হচ্ছে, ভাইয়া তোমার উদ্দেশ্য কি? মানে তুমি নদী নৌকাতে কি করতে যাচ্ছ? আচ্ছা, প্রথম উদ্দেশ্যটা হচ্ছে আমি চাই যে আমি লম্বভাবে যাত্রা করব। হ্যাঁ, লম্বভাবে। আচ্ছা, লম্বভাবে শব্দটা যদি তোমার কঠিন লাগে, আমি আরো সহজে যদি তোমাকে বলি, আমি হচ্ছে সোজাসুজি যাত্রা শুরু করব। দেখো, যাত্রা শুরু করব। দেখো, তোমার যদি কঠিন লাগে ভাষাগুলা, আমার প্রথম যে উদ্দেশ্যটা আছে, আমি সোজাসুজি যাত্রা শুরু করব। আমার দ্বিতীয় যে উদ্দেশ্যটা হচ্ছে, আমি হচ্ছে সোজাসুজি পৌঁছাবো। দেখো, পৌঁছাবো। আচ্ছা, উদ্দেশ্য ফিক্সড যে ভাইয়া আমার প্রথম উদ্দেশ্যটা হচ্ছে আমি সোজাসুজি যাত্রা শুরু করব, দ্বিতীয় যে উদ্দেশ্যটা হচ্ছে আমি সোজাসুজি পৌঁছাবো। দেখো, প্রেক্ষাপটটা আমরা চিন্তা করি, জাস্ট আগে আমরা শুধু প্রেক্ষাপটটা চিন্তা করি। আমি প্রথম যে উদ্দেশ্যটা হচ্ছে আমি সোজাসুজি যাত্রা শুরু করব, দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে সোজাসুজি পৌঁছাবো। আচ্ছা, তার মানে প্রেক্ষাপটটা কি এরকম, দেখো তো ঘটনাটা কি এরকম যে সাপোজ তোমার এটা একটা নদী ছিল, নদীতে কি হয়, স্রোতের বেগ ইউ সব সময় বহমান থাকে। আচ্ছা, এখন তোমার যে উদ্দেশ্যটা হচ্ছে তুমি সোজাসুজি যাত্রা করবা, তার মানে এই জায়গা থেকে তুমি যাত্রা করবা সোজাসুজি, ইউ বেগ ভি বেগে যাত্রা করবা। আচ্ছা, দ্বিতীয় যে প্রেক্ষাপটটা হচ্ছে, জাস্ট আগে প্রেক্ষাপটটা বুঝি ভাইয়া, যে প্রেক্ষাপটটা জাস্ট বুঝি। এই দিকে তোমার স্রোত ইউ বেগে চলতেছে, এখন তুমি চাচ্ছ কি ভাইয়া পৌঁছাবা সোজাসুজি, তার মানে তোমার ফাইনাল এন্ডিংটা হবে সোজাসুজি। তার মানে দেখো, এখন এই জায়গায় তো স্রোত আছে, আমি যদি সোজাসুজি যাত্রা করি তাহলে আমাকে কি স্রোত ধাক্কায় দিয়ে কি সরাই দিবে। তার মানে আমাকে যাত্রা করতে হবে কি বলতো, এইভাবে কোনো একটা ভি বেগে। বুঝতে পারছো?
জাস্ট প্রেক্ষাপটটা দেখো যে তোমার স্রোত সব সময় একদিকে চলতেছে, স্রোত একদিকে চলতেছে, তোমার উদ্দেশ্য হচ্ছে তুমি সোজাসুজি যাত্রা শুরু করবা। আচ্ছা, আর একটা উদ্দেশ্য হচ্ছে সোজাসুজি তুমি কি পৌঁছাবা। আচ্ছা, তার মানে তুমি সোজাসুজি যাত্রা করছো, তো স্রোত তো তোমাকে ধাক্কা দিচ্ছে, তাহলে ধাক্কা দিয়ে কি তোমাকে এরকম কি বলবে বলো তো, তোমাকে এরকম সরাই দিবে না, তোমাকে সাপোজ এরকম সাপোজ ডাব্লু বেগে কি সরাই দিল, তো এইখানে তুমি ভি বেগে যাত্রা শুরু করছো, তার মানে কি তোমাকে ডাব্লু বেগে সাপোজ ডাব্লু বেগে কি সরাই দিছে। এই দুইটা হচ্ছে আমাদের নদী নৌকার মেইন প্রেক্ষাপট, যে আমাদের প্রথম উদ্দেশ্যটা হচ্ছে আমি সোজাসুজি যাত্রা করব, তারপর যা হবে সেটা আলাদা বিষয়। দ্বিতীয় যে উদ্দেশ্যটা হচ্ছে আমি সোজাসুজি পৌঁছাবো, মানে আমি চাই আমি সোজাসুজি যেন পৌঁছায়, আমি কিছু জানি না, আমি জানি যে আমার এন্ডিং পয়েন্টটা এইখানে হোক, আর আমি জানতেছি যে আমার একবার স্টার্টিং পয়েন্টটা এই বরাবর হোক, আমার স্টার্টিং পয়েন্টটা এই বরাবর হোক। বুঝতে পারছো? এই দুটো হচ্ছে আমাদের প্রেক্ষাপট। তো এই দুইটা প্রেক্ষাপটকে আমরা বিভিন্নভাবেই শিখব। আচ্ছা, আমরা একটা প্রেক্ষাপট নিয়ে চিন্তা করি, আমরা উদ্দেশ্য এক নিয়ে কাজ করি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমরা কেস 1 নিয়ে যদি চিন্তা করি, দেখো কেস 01, কেস 01 নিয়ে যদি আমরা কাজ করি, কেস 01টা হচ্ছে এরকম যে আমি কি করব, কেস 01 এর যে বিষয়টা হচ্ছে আমরা এভাবে চিন্তা করব যে আমি হচ্ছে লম্বভাবে সোজাসুজি যাত্রা শুরু করব। দেখো আমরা বাংলায় পড়ি আগে, সোজাসুজি যাত্রা শুরু করব, তার মানে বিষয়টা হচ্ছে আমি এরকম, দেখো আমার এই দিকে চলতেছে স্রোত ইউ হচ্ছে কি বলতো আমার স্রোতের বেগ, আমি যাত্রা শুরু করতেছি সোজাসুজি ভি বেগে, ভি হচ্ছে আমার নৌকার বেগ, কি বলতো নৌকার বেগ। তাহলে এই জায়গা থেকে কি বলতো আমি এরকম কি একটা ডাব্লু বেগ পাবো না, ডাব্লু হচ্ছে লব্ধি বেগ পাবো। হ্যাঁ, লব্ধি বেগ পাবো। বুঝতে পারছো? এটা হচ্ছে আমাদের মেইন প্রেক্ষাপটটা, এবং এই জায়গায় ডি হচ্ছে আমার নদীর প্রস্থ, ডি হচ্ছে কি বলতো নদীর প্রস্থ। আচ্ছা, এইখানে সোজাসুজি যাত্রা শুরু করব, এই যে যাত্রার পথটা, এই পথটাকে বলা হচ্ছে, এই পথটাকে কি বলা হচ্ছে বলতো, আমরা সোজাসুজি যে যাত্রা করলাম এই যাত্রার পথটা হচ্ছে আমার সর্বনিম্ন সময়ের পথ, কি বলতো এই পথটাকে বলা হয় সর্বনিম্ন সময়ে নদী পারাপার, কি বলতো নদী পারাপার। বিষয়টা বুঝো। তাহলে ভাইয়া বিষয়টা হচ্ছে, তাহলে তুমি যাত্রা করতেছো প্রস্থ বরাবর বা লম্বভাবে, তাহলে তুমি যেদিকে পৌঁছাবা এই পথটাকে বলতেছি আমরা কি সর্বনিম্ন সময়ের পথ। তার মানে আমাদের প্রথম যে কেসটা হচ্ছে এরকম যে ভাইয়া সর্বনিম্ন সময়ে আমি নদী পারাপার করব, এই কারণে আমি কিছু প্রশ্ন করব, প্রশ্নগুলোর অ্যান্সার খুঁজে বের করলে কনসেপ্ট ক্লিয়ার। প্রথম যে প্রশ্ন হচ্ছে, দেখো এই জায়গা থেকে আমরা জাস্ট প্রশ্নের মাধ্যমে অ্যান্সার বের করব। দেখো কোশ্চেন 1টা হচ্ছে এরকম, আমরা কিছু প্রশ্ন এখানে করব যে হচ্ছে আমি, আচ্ছা প্রথম প্রশ্নটা হচ্ছে যাত্রা করব কোন দিকে, প্রথম প্রশ্নটা হচ্ছে ভাই আমি যাত্রা করব কোন দিকে। আমার দ্বিতীয় যে প্রশ্নটা হচ্ছে আমি, দেখো আমরা খুব সিম্পলি আগে প্রশ্ন কি প্রশ্ন হইতে পারে এই প্রশ্নগুলো আগে বের করে আনি। আমার দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে আমি হচ্ছে কত বেগ পাবো, হ্যাঁ কত বেগে পৌঁছাবো। তো এটাকে আমি বলতে পারি যে ভাইয়া লব্ধি বেগটা আমার কত। আচ্ছা, আমরা কি প্রশ্নগুলো নিয়ে নেই। কোশ্চেন 3টা হইতে পারে আমার এরকম, দেখো কোশ্চেন 3টা আমার হইতে পারে এরকম যে আমি কত সময়ে পৌঁছাবো, কি বলতো কত সময়ে পৌঁছাবো। আচ্ছা, আমরা 3টা প্রশ্ন পেয়ে গেছি, এরপর আমরা যদি আরো কিছু প্রশ্ন জানতে চাই, আচ্ছা তাহলে আচ্ছা আপাতত এই 3টে প্রশ্ন নিয়ে যদি আমি কাজ করি, এরপর হচ্ছে আমি কোশ্চেন 4 নিয়ে যদি আমি একটু তোমাদেরকে বলি। আচ্ছা, তার মানে আমি
আমি বলছি কি কত বেগে পৌঁছাবো, কত সময়ে পৌঁছাবো, একটা হচ্ছে কোথায় পৌঁছাবো, কত কোণে, হ্যাঁ কত কোণে, কত কোণে পৌঁছাবো, পৌঁছাবো কত কোণে পৌঁছাবো। কোশ্চেন 4টা হচ্ছে, কোশ্চেন 5টা হচ্ছে আমি কতটুকু পথ পাড়ি দিব, কতটুকু পথ পাড়ি দিব, পাড়ি দিব। দেখো ভাইয়া তার মানে এই কেস 1 থেকে দেখো আমরা একটু খুব স্বাভাবিকভাবে চিন্তা করব। আমার কেস 1 থেকে আমি তোমাকে 5 ধরনের প্রশ্ন জিজ্ঞেস করতে পারি, এই 5 ধরনের প্রশ্নের বাইরে অ্যাডমিশনে তোমাকে প্রশ্ন জিজ্ঞেস করবে না। দেখো তো 5টা প্রশ্ন কি তোমার কাছে ক্লিয়ার কিনা। যে প্রথম যে কথাটা হচ্ছে তুমি সোজাসুজি যাত্রা শুরু করবা, এই সোজাসুজি যাত্রা শুরু করব, এই যে পথটা, এই পথটাকে বলতেছি সর্বনিম্ন সময়ে নদী পারাপার। তাহলে সর্বনিম্ন সময় নদী পারাপারের ক্ষেত্রে আমি তোমাকে 5টা প্রশ্ন জিজ্ঞেস করতে পারি। প্রথম প্রশ্নটা হচ্ছে যাত্রা করব কোন দিকে, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কত বেগে পৌঁছাবো বা আমি কত বেগ পাবো, আমার লব্ধি বেগটা কত হবে, তৃতীয় যে প্রশ্নটা হচ্ছে আমি কত সময়ে পৌঁছাবো, চতুর্থ যে প্রশ্নটা হচ্ছে আমি কত কোণে পৌঁছাবো, পঞ্চম যে প্রশ্নটা হচ্ছে আমি কতটুকু পথ পাড়ি দিব। এই আমার উদ্দেশ্য বুঝতে পারছো যে আমরা এই কেস থেকে মোট 5টা প্রশ্ন আমি তোমাকে জিজ্ঞেস করতে পারি। আচ্ছা আমি মনে একটু স্লো আছি। আচ্ছা এই কেস থেকে আমি তোমাকে কি মোট 5টা প্রশ্ন জিজ্ঞেস করব। এখন আমরা প্রতিটা প্রশ্ন একটু সলভ চিন্তা করি। দেখো প্রতিটা প্রশ্ন যদি একটু সলভ চিন্তা করি, মনে রাখবো আমি যাত্রা করব কোন দিকে বলতো। তাহলে আমি দেখো তো ভাইয়া যাত্রা করতেছি কোন দিকে বলতো, যাত্রা করতেছি কি বলতো আলফা ইকুয়াল টু 90 ডিগ্রিতে না বলতো, আমি যাত্রা করতেছি আলফা ইকুয়াল টু 90 ডিগ্রিতে। তাহলে আমি পৌঁছাবো সাপোজ ধরে নিলাম যে থিটা ইকুয়াল টু হট, তাই না। তার মানে আমি যাত্রা করব কোন দিকে, এটা কি আমার প্রশ্ন করার দরকার আছে না। তার মানে আমার যাত্রার দিকে কোনটা, আলফা ইকুয়াল টু ডিরেক্ট কত বলতো, আমার যাত্রার যে কোনটা, সাউন্ড অফ করো, তার মানে আমার যাত্রার দিকে কোনটা আলফা ইকুয়াল টু ডিরেক্ট কত বলতো, আমার আচ্ছা তাহলে আমার যাত্রা করব কোন দিকে, আলফা ইকুয়ালস টু বলতো ডিরেক্ট 90 ডিগ্রি কোণে, হ্যাঁ বা হচ্ছে লম্ব ভাবে, হ্যাঁ লম্ব ভাবে আমি যাত্রা করব। ঠিক আছে এতটুকু ক্লিয়ার বলো তো। আচ্ছা এরপর দেখো, এরপর হচ্ছে আমার হচ্ছে কত বেগে পৌঁছাবো বা আমি কত লব্ধি বেগটা পাবো। আচ্ছা এখানে আমরা একটা জিনিস মনে রাখবো, আমি যাত্রা করতেছি ভি বেগে, যাত্রা করতেছি ভি বেগে। আচ্ছা তাহলে আমার এই ভি এর একটা উপাংশ কিন্তু আমাকে কি এই ডাব্লু বেগটা প্রাপ্তে হেল্প করবে। এই ডাব্লু বেগটা পাবো আমি কার কার কারণে বলো তো, এই ডাব্লু বেগটা পাবো এই যে নৌকার বেগ এবং কি স্রোতের বেগ, এই দুইটার কারণে। বুঝতে পারছো যে আমি ডাব্লু বেগটা পাবো নৌকার বেগ এবং কি স্রোতের বেগের কারণে। এখন দেখো তো ভাইয়া এই ডাব্লুটা আসতেছে কি, এই ডাব্লুটা পাচ্ছি কি ইউ আর ভি এর কারণে না। তাহলে ইউ এবং ভি এদের মধ্যবর্তী কোণ কত বলতো 90 ডিগ্রিতে। তাহলে দুইটা ভেক্টর যখন তোমার 90 ডিগ্রিতে থাকে তখন তাদের লব্ধিটা কি হয় বলতো, একবারই কি বলা যায় যে তাদের লব্ধিটা ডাব্লুটা হয় এরকম, ডাব্লু ইকুয়াল টু রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। বলতো যেহেতু কি আছে বলতো ইউ আর ভি কি আছে লম্ব ভাবে আছে। দেখো পি কিউ, দেখো পি কিউ যদি দুইটা ভেক্টর পরস্পর 90 ডিগ্রিতে থাকে তাহলে এদের লব্ধি কি বলতো আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার না ভাইয়া, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার না। তো এই জায়গা থেকেই তো আমি চিন্তা করছি যে আমার নৌকা এবং স্রোত পরস্পর লম্ব ভাবে আছে, এদের সমন্বয়ে তো আমি ডাব্লু বেগটা পাইছি। তাহলে ডাব্লুটা কি হবে বলতো রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, মানে কি স্রোত স্কোয়ার প্লাস কি নৌকা স্কোয়ার। বুঝতে পারছো, হ্যাঁ ক্লিয়ার। দেখো তো প্রথম কনসেপ্টটা কি ক্লিয়ার। কালকেও আমরা আমাদের প্রাইভেট ব্যাচে ভেক্টরই পড়াইছি, জাস্ট আমার উদ্দেশ্য ছিল নদী নৌকা যেহেতু ওভারঅল সকল অ্যাডমিশন ক্যান্ডিডেটদের প্রবলেম, তো আমরা আজকে সহজে চিন্তা করব যেন নদী নৌকা সবার উপকার হয়, যে সে আমার পেইড ব্যাচের স্টুডেন্ট হোক আর নন পেইড ব্যাচের স্টুডেন্টই হোক। এই কারণে আমরা উদ্দেশ্যটা ছিল যে নদী নৌকা যেন সবাইকে পড়াইতে পারি। এই কারণে আলটিমেটলি এটা কিন্তু পেইড ব্যাচেরই ক্লাস, তো সবার উদ্দেশ্য আমরা কিন্তু একটু হচ্ছে ফ্রি করছি, এটা সবার উদ্দেশ্যে আর কি ফ্রি করা। এরপর দেখো তাহলে ভাইয়া আমার উদ্দেশ্যটা হচ্ছে যে আমি কত বেগে পৌঁছাবো। আচ্ছা মনে রাখবা এই বেগটা,
এই বেগটা সবসময় আমরা বলবো ভি সাইন থিটা। হ্যাঁ, আমরা সবসময় বলবো ভি সাইন আলফা। হ্যাঁ, ভি সাইন আলফা। হ্যাঁ, মানে কত বেগে, মানে কত কোণে, মানে ভি এর উপাংশটা আমরা চিন্তা করব যে ভি সাইন আলফা। ঠিক আছে, ওকে। আচ্ছা, এটা আমরা চিন্তা নাও করতে পারি, আমরা জাস্ট সহজে চিন্তা করি। হ্যাঁ, আমরা এতটুকু অংশ চিন্তা করলে হবে। এরপর দেখো আমরা কত সময়ে পৌঁছাবো। তো এই সময়টা কি বলতো সর্বনিম্ন সময় না, বা এইটা বলতে পারে যে হচ্ছে তোমার সর্বনিম্ন সময় কত, কি বলতো সর্বনিম্ন সময় কত, সর্বনিম্ন সময় কত। দেখো কোশ্চেন 3 কে দুই ভাবে প্রশ্ন করতে পারে, যে তুমি কত সময়ে পৌঁছাবা বা তুমি সর্বনিম্ন কত সময়ে পৌঁছাবা। যেহেতু কেসটা হচ্ছে কি একটা সর্বনিম্ন পথের কেস, তাহলে এই কেসটা যদি আমরা চিন্তা করি, দেখো টি এর ক্ষেত্রে সবসময় আমরা যে জিনিসটা মাথায় রাখবো, টি ইকুয়ালস টু ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। এটা সব সময়, এটা মনে রাখবা, এই ফর্মুলাটা হচ্ছে সব সময় প্রযোজ্য। হ্যাঁ, এটা হচ্ছে সব সময় প্রযোজ্য, মনে রাখবা। এই যে টি ইকুয়ালস টু ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা, এই সূত্রটা সব সময় প্রযোজ্য। মানে নদী নৌকা তুমি যেভাবেই পার হও, হ্যাঁ আবিদা সুলতানা, আমি গতকালকে ক্লাসে বলছিলাম যে ভাইয়া আমরা হচ্ছে এই নদী নৌকার কনসেপ্টটা সবার জন্য ফ্রি রাখবো। হ্যাঁ, সবার জন্য ফ্রি রাখবো, এটা আমাদের উদ্দেশ্য ছিল, এই কারণে আজকে কি সবার জন্যই নিচ্ছি। হ্যাঁ, ওকে। দেখো ভাইয়া, তাহলে আমার উদ্দেশ্যটা হচ্ছে কত সময়ে পৌঁছাবো বা সর্বনিম্ন পথ সময়টা কত। তাহলে মনে রাখবো যে কোনো সময় নদী নৌকা পারাপারে যে কোনো সময় টি ইকুয়ালস টু ডি বাই ভি সাইন আলফা। আচ্ছা, তো এখন দেখো এইখানে বলো তো, এই কেসে আমার আলফা কত রে, আলফা 90 ডিগ্রি না, আলফা কিন্তু 90 ডিগ্রি। তার মানে আলফা যেহেতু আমার 90 ডিগ্রি, তাহলে কত আসতেছে বলতো, সাইন 90 ডিগ্রি মান 1, তার মানে কি আসতেছে বলতো ডি ভাগ ভি না, ডি ভাগ ভি, এই সময়টাকে বলছি কি টি মিনিমাম, টি মিনিমাম। বলো এবার দেখো তো ভাইয়া, যে তোমাকে যদি বলা হয় তুমি সর্বনিম্ন কত সময় নদী পাড়ি দিবা, তাহলে সর্বনিম্ন সময়টা কত, ডিরেক্ট টি মিনিমাম হচ্ছে ডি ভাগ ভি না, টি মিনিমাম কত বলে ভাইয়া বলো তো, ডি ভাগ ভি। অর্থাৎ যেটাকে আমরা মেইন যে ফর্মুলাটা, টি মিনিমাম হচ্ছে, টিটা হচ্ছে ডি ভাগ ভি সাইন আলফা। যেহেতু আলফা মান 90 ডিগ্রি, তার মানে কি সর্বনিম্ন সময়টা কত আসতেছে বলো তো, ডি ডিভাইডেড বাই ভি। বিষয়টা কি ক্লিয়ার কিনা বলো তো, তোমরা কি বিষয়টা বুঝছো? হ্যাঁ, বিষয়টা বুঝছো রে? ওকে, আশা করি বুঝতে পারছো। এরপরে যে আমার যে প্রশ্নটা হচ্ছে যে কত বেগে পৌঁছাবো, আমার যে উদ্দেশ্য কত কোণে পৌঁছাবো, আমার উদ্দেশ্যটা কি বলতো, এই যে আমি কোন দিকে পৌঁছাবো, কত কোণে পৌঁছাবো বা হচ্ছে কোন দিকে। হ্যাঁ, কোন দিকে পৌঁছাবো, বুঝতে পারছো? আমি কত কোণে পৌঁছাবো বা কোন দিকে পৌঁছাবো, তার মানে দেখো তো আমি থিটা কোণে বা থিটা এর দিকে পৌঁছাবো না, যে স্রোতের সাথে থিটা কোণে। আচ্ছা, তার মানে দেখো তো ভাইয়া, এই দিকে কাজ করতেছে ইউ আর এই দিকে কাজ করতেছে ভি, তাহলে এইটা যদি তুমি ভি এর ডিরেকশনটা চিন্তা করো, তাহলে কি বলা যায় দেখো তো, এইটা যদি তোমার থিটা হয়, তার মানে এটা কি লম্ব, এটা কি ভূমি না? তার মানে ট্যান থিটা ইকুয়াল টু কি লম্ব ভাগ ভূমি বলা যায়। হ্যাঁ, বলো তো ট্যান থিটা ভুলট, লম্ব ভাগ ভূমি। তার মানে কি আমি বলতে পারি থিটাটা হচ্ছে আমার ট্যান ইনভার্স লম্ব ভাগ ভূমি। লম্ব কত রে ভাইয়া, লম্বটা হচ্ছে কত, ভি ডিভাইডেড বাই কি ইউ না। দেখো তো বুঝতে পারো কিনা, দেখো তো তুমি বুঝতে পারো কিনা, ট্যান ইনভার্স ডি ডিভাইডেড বাই ভি। বুঝছো ভাইয়া? হ্যাঁ, ওকে। তার মানে আমাদের উদ্দেশ্য কিন্তু ক্লিয়ার। দেখো আমি আবার বলতেছি যে আমি কত কোণে পৌঁছাবো বা কোন দিকে পৌঁছাবো, তাহলে আমি কি বলতেছি, এই যে আমি আলফা ধরে নিলাম যে থিটা কোণে পৌঁছাবো, আলফা ইকুয়াল টু 90 ডিগ্রিতে যাত্রা শুরু করে থিটা কোণে পৌঁছাবো, তাহলে থিটাটা কি হবে, এই থিটাটাই তো আমি বের করতে বলছি। দেখো তো এতটুকু যদি আমার থিটা হয়, তাহলে এই থিটার সাপেক্ষে এইটা হচ্ছে ভূমি আর এইটা হচ্ছে কি বলতো তোমার লম্ব। তাহলে ভূমি আর লম্বের মধ্যে সম্পর্ক কি, ট্যান থিটা, ট্যান ইনভার্স লম্ব ভাগ ভূমি। লম্বটা কত আছে, ভি, লম্ব বরাবর ভি আছে, ভূমি বরাবর কি স্রোতের বেগ ইউ আছে, তার মানে কি ট্যান ইনভার্স ইউ ভাগ ভি। বুঝছো? দেখো তো এতটুকু কি বোঝা যায়? আচ্ছা, ট্যান ইনভার্স ইউ ভাগ ভি। দেখো তো ভাইয়া, তোমার কি উদ্দেশ্য ক্লিয়ার? এরপর দেখো, এরপরে আমি আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করছি যে আমি কতটুকু পথ পাড়ি দিব। তার মানে এই যে এই বরাবর যে আমি যাব, আমি কতটুকু পথ যাব, এই বরাবর যে যাব আমি কতটুকু পথ যাব।
এই জিনিসটা একটু মাথায় রাখবা, ঠিক আছে, যে কতটুকু পথ যাব। আচ্ছা এই ক্ষেত্রে জাস্ট একটা আমরা যে জিনিসটা মাথায় রাখবো, আচ্ছা এটা আমরা মনে রাখবো যে পথ বরাবর দূরত্বটা হচ্ছে রুট এস ইকুয়াল রুট ওভার, মনে রাখবা এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। আচ্ছা এখানে ডিটাকে আমরা এভাবে মনে রাখবো, ডিটা হচ্ছে প্রস্থ, এটা হচ্ছে প্রস্থ, আর এইটা হচ্ছে তোমার পার বরাবর দূরত্ব, হ্যাঁ পার বরাবর দূরত্ব, হ্যাঁ পার বরাবর দূরত্ব। এই দুইটার বর্গের সমষ্টি হচ্ছে তোমার কি কতটুকু পথ পাড়ি দিব, হ্যাঁ এটা হচ্ছে তুমি কি এই যে কতটুকু পথ তুমি যাবা, এইটা হচ্ছে কি তোমার পার বরাবর দূরত্ব এক্স এবং প্রস্থ, এই দুইটার বর্গের সমষ্টি তার উপরে রুট। ঠিক আছে, দেখো তো তুমি সর্বনিম্ন সময় নদী পাড়ি দিবা, দেখো সর্বনিম্ন সময় তুমি নদী পাড়ি দিবা, এই প্রেক্ষাপটটা হচ্ছে সোজাসুজি তুমি যাত্রা শুরু করবা। তো যাত্রা শুরু করার জন্য আমি তোমাকে 5 ধরনের প্রশ্ন করতে পারি, 5 ধরনের প্রশ্ন করতে পারি। দেখো তো এই 5টা প্রশ্ন সবাই একটু তুলে নাও, তুলে নিয়ে আয়ত্তে রাখো তো ভাই, একটু 5টা প্রশ্ন তুলে নাও, তারপর আমি হচ্ছে পরের কনসেপ্টে চলে যাব। দেখো তো এই 5টা প্রশ্ন কি তোমার কাছে ক্লিয়ার? দেখো তো ভাইয়া, আমি ট্রাই করলাম যে একটা স্লাইডের জন্য কি আমাদের কেস 1-এর পুরো 5টা প্রশ্ন, এই 5টা প্রশ্নের বাইরে তোমার কোনো অ্যাডমিশনের প্রশ্ন হবে না, এই 5টা প্রশ্ন যেন তুমি পারো। দেখো তো ভাইয়া, বুঝতে পারছো সবাই? খুব সহজেই কিন্তু আমরা এই 5টা প্রশ্ন কি সলভ করতে পারবো, ঠিক আছে? ওকে, এখন দেখো ভাইয়া, ওকে দেখো দেখো পারা যাবে? হ্যাঁ জি ক্লিয়ার। ওকে, তাহলে আমরা এবার কেস 2টা চিন্তা করি। হ্যাঁ আচ্ছা, এক্স এর মান আমাদের দেওয়া থাকতে পারে, হ্যাঁ এক্স এর মান আমাদের দেওয়া থাকতে পারে বা আমরা বের করে নিতেও পারি। হ্যাঁ এই যে আচ্ছা এখানে মনে রাখবা এই এক্সটা হবে, এক্সটাকে আমরা বলবো ভি, টিটা কত বলতো, এক্স ইকুয়াল টু মনে রাখবো ভি টি। আচ্ছা তাহলে ভি ইন্টু টিটা হচ্ছে এই দেখো ডি ভাগ ভি। হ্যাঁ আচ্ছা এখানে আমরা যে জিনিসটা মাথায় রাখবো, আচ্ছা এক্সটা হচ্ছে ইউ, হ্যাঁ এক্সটা হচ্ছে ইউ, ইউ মানে আমার হচ্ছে যেহেতু কি পার বরাবর দূরত্ব, পার বরাবর কি আমার ইউ কাজ করে, তার মানে ইউ, আচ্ছা ইউ এটা মনে রাখবা ইউ ইন্টু ডি ভাগ ভি, এটা হচ্ছে এক্স, এক্স এর মানটা কি আমার অনেক সময় বের করা লাগতে পারে। ঠিক আছে, তাহলে এক্সটা হচ্ছে কি ইউটি, হ্যাঁ যেহেতু পার বরাবর দূরত্ব মানে কি পার বরাবর বেগ ইউ এবং কি টি এস ইকুয়াল টু ভিটি, তার মানে কি এস ইকুয়াল টু ইউটি, টিটা হচ্ছে কি ডি ভাগ ভি, ওই যে টিটা হচ্ছে কি ডি ভাগ ভি, তার মানে ওই জায়গা থেকে আমি বলতে পারলাম কি বলতো এক্সটা হচ্ছে ইউ ভাগ ভি ইন্টু কি ডি। এটা অনেক সময় তোমার বের করা লাগতে পারে, কিন্তু আমাদের অ্যাডমিশনে এ পর্যন্ত খুব বেশি চায় নেই। হ্যাঁ আচ্ছা আচ্ছা, টপিক 5টা হচ্ছে তুমি এই যে কতটুকু পথ পাড়ি দিব, যে আমি সর্বনিম্ন সময়ে যাত্রা করব, আমাকে মোট কতটুকু পথ পাড়ি দিতে হবে। তো আমরা বলতেছি তুমি যতটুকু পথ পাড়ি দিবা সেটা হচ্ছে এস ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। আচ্ছা এখানে তোমরা ডি নিয়ে কোনো চাপ নাই, ডিটা হচ্ছে কি নদীর প্রস্থ। তাহলে ভাই এক্স কি, এক্সটাকে বলতেছি আমরা পার বরাবর, এই যে মানে স্রোতের দিকে, পার বরাবর বলতে কি স্রোতের দিকে তুমি কি কতটুকু যাবা সেটাই। আচ্ছা তাহলে স্রোতের দিকে তোমার অতিক্রান্ত যে পথটা হবে সেটা হচ্ছে এক্স ইকুয়াল টু ইউটি, তার মানে স্রোতের দিকে স্রোতের কারণে ইউ এবং কি টি, তাহলে ইউটি ইউ আমি রাখছি, তাহলে টিটা কি হয়ে বলতো, এই যে টিটা হচ্ছে ডি ভাগ ভি, এটা আমি বসাই দিছি, ওই জায়গা থেকে কি আমি অনেক সময় এক্সট্রা পাইতে পারি। ঠিক আছে, এতটুকু একটু তুলে নাও তো সবাই ভাইয়া, হ্যাঁ এতটুকু সবাই একটু তুলে নাও, এতটুকু তুলে নাও। এরপরে হচ্ছে আমরা কি কেস 2টা চিন্তা করব। হ্যাঁ ওকে, এবার দেখো আমরা কেস 2টা চিন্তা করি। আচ্ছা আমাদের কেস 2, হ্যাঁ কেস 02, আচ্ছা আমাদের কেস 2টা হচ্ছে এরকম, কেস 2টা এরকম হচ্ছে আমাদের, আমি হচ্ছে কেস 2টা হচ্ছে পৌঁছাতে চাই, হ্যাঁ পৌঁছাতে চাই লম্বভাবে, হ্যাঁ লম্বভাবে ঠিক বিপরীত বিন্দুতে, হ্যাঁ ঠিক বিপরীত বিন্দুতে। দেখো আমি পৌঁছাতে চাই লম্বভাবে ঠিক বিপরীত বিন্দুতে, দেখো আমি পৌঁছাতে চাই কোন দিকে রে, পৌঁছাতে চাই লম্বভাবে ঠিক বিপরীত বিন্দুতে, ঠিক বিপরীত বিন্দুতে আমি কি পৌঁছাতে চাই। তো এই আমার চাওয়ার যে পথটা, এই পথটাকে বলা হয় সর্বনিম্ন পথ। কি বলতো, সর্বনিম্ন পথ বা প্রস্থ বরাবর, হ্যাঁ
প্রস্থ প্রস্থ বরাবর। দেখো আমরা জাস্ট প্রেক্ষাপটটাকে চিন্তা করি, হ্যাঁ, প্রস্থ বরাবর। এবার আমাদের উদ্দেশ্যটা কি বুঝছো, যে ভাইয়া আমি কি চাচ্ছি, দেখো তো এইটা হচ্ছে আমার একটা নদী, এইদিকে আমার কি বলতো, এইদিকে স্রোত ইউ, স্রোতের বেগ, এইদিকে ইউ স্রোত কাজ করতেছে। তাহলে আমি দেখো আমি এবার চাচ্ছি আমি পৌঁছাবো ঠিক লম্বভাবে, এইভাবে আমি পৌঁছাতে চাই। তাহলে আমাকে কি করতে হবে, তাহলে কি করতে হবে, অবশ্যই এই দিকে একটু অবশ্যই কি 90 ডিগ্রি থেকে বড় কোণে ভি বেগে কি আমাকে যাত্রা করতে হবে, বুঝতে পারছো? তার মানে দেখো এই জায়গাতে আমি কি চাচ্ছি, আমি চাচ্ছি যে আমি পৌঁছাবো থিটা ইকুয়াল টু 90 ডিগ্রিতে, থিটা ইকুয়াল টু 90 ডিগ্রিতে। তাহলে আমার প্রশ্নটা হবে আমি যাত্রা করবো আলফা ইকুয়াল টু কত কোণে। দেখো তো এই প্রেক্ষাপটের সাথে কি প্রশ্নগুলো তোমার কাছে ক্লিয়ার? বলো, প্রেক্ষাপটের সাথে কি প্রশ্নগুলো তোমার কাছে ক্লিয়ার? আমার উদ্দেশ্য হচ্ছে আমি পৌঁছাতে চাই লম্বভাবে ঠিক বিপরীত বিন্দুতে প্রস্থ বরাবর বা কি সর্বনিম্ন পথে। তাহলে এবার আমার প্রশ্ন হচ্ছে তাহলে আমি কোন দিকে যাত্রা শুরু করব? তাহলে আমি তোমাকে 5টা প্রশ্ন করি, তুমি 5টা প্রশ্ন আমাকে অ্যান্সার দাও, তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। দেখো কোশ্চেন 1, আচ্ছা আমি তোমাকে 5টা প্রশ্ন করব। প্রশ্ন 1টা হচ্ছে সেম ওই 5টা প্রশ্নই করব, যে তুমি হচ্ছে কোন দিকে যাত্রা শুরু করবে। কোশ্চেন 2টা হচ্ছে আমার এরকম, যে হচ্ছে কত বেগে পৌঁছাবে। কোশ্চেন 3টা হচ্ছে কত সময়ে পৌঁছাবে। কোশ্চেন 4টা হচ্ছে আমার এরকম, কোশ্চেন 4টা ছিল আমাদের কি ছিল আগের প্রশ্নে, দেখি আগে আমাদের কোশ্চেন 4টা কি ছিল, যে কত কোণে পৌঁছাবো। আচ্ছা তাহলে আমি হচ্ছে কত কোণে পৌঁছাবো। প্রশ্ন 5টা হচ্ছে আমি কতটুকু পথ পাড়ি দিব। দেখো তো এই কেস 2 থেকে কি তুমি আমার প্রশ্নগুলো বুঝতে পারছো? কেস 2 থেকে আমার প্রশ্ন হচ্ছে তুমি কোন দিকে যাত্রা শুরু করবে। দেখো তুমি কোন দিকে যাত্রা শুরু করবে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে তুমি কত বেগে পৌঁছাবে। তৃতীয় প্রশ্ন হচ্ছে তুমি কত সময়ে পৌঁছাবে। চতুর্থ প্রশ্ন হচ্ছে তুমি কত কোণে পৌঁছাবে, এবং পঞ্চম প্রশ্ন হচ্ছে তুমি কতটুকু পথ পাড়ি দিবে। দেখো তো প্রশ্ন 5টা কি ক্লিয়ার তোমার কাছে? দেখো প্রশ্ন 5টা কি তোমার কাছে ক্লিয়ার ব্রো? বলো প্রশ্ন 5টা কি তোমার কাছে ক্লিয়ার? আচ্ছা আমরা প্রতিটা প্রশ্নের এবার সলভ চিন্তা করি। দেখো আমি কোন দিকে যাত্রা করব, তাহলে ভাইয়া আমার যাত্রা করার কোনটা কি ছিল রে, আলফা। তাহলে আলফা কত এটা আমাকে বের করতে বলছে, তাই না? তাহলে আলফা ইকুয়াল টু মনে রাখবো, দেখো তো আমার থিটাটা হচ্ছে কি 90 ডিগ্রিতে। তার মানে আমাদের যে ফর্মুলা যে ছিল বলতো tan 90 ডিগ্রি ইকুয়াল টু কি বলতো, এখানে আমি কার সাথে যাত্রা শুরু করছি বলতো, লোভ দিয়ে কার সাথে, স্রোতের সাথে। তার মানে কি স্রোত একা থাকবে, তার মানে কি বলতো ভি সাইন আলফা ডিভাইডেড বাই কি ইউ প্লাস ভি কস আলফা, তাই না? কস আলফা। তো tan 90 ডিগ্রি মানে কত, 1/0। এই জায়গা থেকে যদি আসি তাহলে আমি আলফার একটা ফর্মুলা পাবো, কি বলতো, আমি আলফা ইকুয়াল টু যেটা পাবো, তাহলে আলফা ইকুয়াল টু যেটা পাচ্ছি আমি ওই জায়গা থেকে পাচ্ছি যে আলফা ইকুয়াল টু কস ইনভার্স মাইনাস ইউ ভাগ ভি। তো এইটাকে আমরা বলি যে আলফাটা হচ্ছে কি কস ইনভার্স মাইনাস স্রোত ভাগ নৌকা। হ্যাঁ, স্রোত ভাগ নৌকা। তার মানে তুমি যদি এত কোণে যাত্রা শুরু করো তাহলে কি তুমি ডিরেক্ট লম্বভাবে পৌঁছাই যাবা। প্রশ্ন কি ক্লিয়ার তোমার কাছে? বলো তো প্রশ্ন কি তোমার কাছে ক্লিয়ার? এই যে দেখো আশাদুল একটা অ্যান্সার দিল যে ভাইয়ারা শর্টকাট শিখাইছে যে এই টাইপের প্রশ্ন আসলে 120 ডিগ্রি। গাধারা এইটা কি সবসময় প্রযোজ্য হয়? গাধা মানে কিন্তু ভালো, হ্যাঁ, গাধা মানে হচ্ছে ভালো। সব সময় কি তোর 120 ডিগ্রি আসবে? তোদের যে ভাইয়ারা শিখায় যে নদী নৌকা আসলে 120 ডিগ্রি, নদী নৌকা আসলে 120 ডিগ্রি, ভাই এটা তোকে মারা খাওয়ার জন্য শিখায়। কারণ কি সব সময় তো ভাই 120 ডিগ্রি না, এটা শর্ত আছে, যদি কি হয় এই ভিটা ইউ এর দ্বিগুণ হয় তাহলে 120 ডিগ্রি হবে, অন্য কেসে কি 120 ডিগ্রি হবে না। এই কারণে ভাই শুধু সবসময় ওই 120 বলা যাবে না। হ্যাঁ,
তুমি জাস্ট কনসেপ্ট বুঝো যে কেন এটা আলফা ইকুয়াল টু কস ইনভার্স মাইনাস ইউ ভাগ ভি, ওই যে এই জায়গা থেকে আসলো যে যেহেতু আমার লব্ধিটা 90 ডিগ্রি, তার মানে 1/0 আর গুণন করলেই এখান থেকে দেখো যদি আমি আর গুণন করে দেই তাহলে কত আসে বলো তো, ইউ প্লাস ভি কস আলফা ইকুয়াল টু কি বলো তো 0 না? এই জায়গা থেকে তুমি আলফা ইকুয়াল টু কত এটা বের করছি আমরা। এই আলফাটাই তো বলছি আমি কি কোন দিকে যাত্রা শুরু করব। বিষয়টা কি তোমার কাছে ক্লিয়ার? সবসময় মনে রাখা যাবে কি সবসময় 120 ডিগ্রি না, 120 ডিগ্রি একটা নির্দিষ্ট কেসের আনসার, কিন্তু আমার ওভারঅল যে ভাইয়া এসি টপ করে লোড নিতে পারে না। আচ্ছা যে কোনো সময় কি, আচ্ছা সরি দেখো, তার মানে যে কোনো কেসেই কি সেটা 120 ডিগ্রি না ভাইয়া? তাহলে তুমি কেস বুঝবা যে কোনো কেসেই সেটা কি 120 ডিগ্রি না, বুঝছো? হ্যাঁ ওকে, এরপর আসো। তাহলে আমার উদ্দেশ্যটা ছিল যে আমি কোন দিকে যাত্রা শুরু করব। তাহলে মনে রাখবো যে আমি সর্বনিম্ন পথে পৌঁছানোর জন্য আলফা ইকুয়াল টু কস ইনভার্স মাইনাস ইউ ভাগ ভি, মানে কস ইনভার্স মাইনাস স্রোত ভাগ নৌকা, এই পথে কি এই কোণে বা এই দিকে যাত্রা শুরু করব। এরপর আসি, তাহলে ভাই আমি কত বেগে পৌঁছাবো, তার মানে কি বলছে আমার লব্ধি বেগটা কত, এইটা আমাকে বের করতে বলছে না? দেখো তো। আচ্ছা তাহলে দেখো আমার ভি এই দিকে আর ইউ এই দিকে পরস্পর স্থূল কোণে আছে না, 90 ডিগ্রির বেশি কোণে আছে না, 90 ডিগ্রির বেশি কোণে আছে। এই কারণে জাস্ট আমরা এখানে যে জিনিসটা মাথায় রাখবো একবারেই, সেটা হচ্ছে রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। সর্বনিম্ন সময় কি ছিল ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার, এখানে জাস্ট মনে রাখবা ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, বা এটা মাথায় রাখতে পারো সেটা হচ্ছে কি ভি সাইন আলফা। বুঝতে পারছো ভাইয়া? বলো, এতটুকু জাস্ট মাথায় রাখবা যে আমাদের প্রশ্ন চিন্তা করব আমরা, আমার কি জিজ্ঞেস করতে পারে, প্রতিটা প্রশ্ন যা জিজ্ঞেস করতে পারে সেই আলোকে কি আমরা অ্যান্সার খোঁজার ট্রাই করব। যে ভাইয়া আমি কত বেগে পৌঁছাবো, তাহলে হচ্ছে ডাব্লিউটা হচ্ছে কি রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, আর সর্বনিম্ন সময় কি ছিল ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার, যেটাকে আমরা বলতেছি কি ভি সাইন আলফা। বুঝতে পারছো? ওকে, এরপর হচ্ছে ভাইয়া আমি কত সময় পৌঁছাবো বলো তো। আমি একটু আগেই বলছি যে সময়টা আমার ফিক্স, যে টি ইকুয়ালস টু ডি ডিভাইডেড বাই, দেখো সময়টা হচ্ছে টি ইকুয়ালস টু আমার ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। কি বলতো, টি ইকুয়ালস টু ডি ডিভাইডেড বাই কি ভি সাইন আলফা। বুঝতে পারছো? টি ইকুয়ালস টু ভাইয়া কি বলতো ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। ঠিক আছে ওকে, বা আমি এটা বলতে পারি যে ডি ডিভাইডেড বাই রুট ওভার কি ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। ঠিক আছে, আমার যখন যে প্রেক্ষাপটটা লাগে আমি সেই প্রেক্ষাপট চিন্তা করব। বুঝতে পারছো কি? আচ্ছা তাহলে এইটা হচ্ছে আমি কি কত সময় পৌঁছাবো, যে আমার ডিটা হচ্ছে কি নদীর প্রস্থ, এই ডিটাকে কি আমি ভি দ্বারা ভাগ করছি, ভিটা কত বলতো ভি সাইন আলফা, বা ভি সাইন আলফা, অথবা কি বলতো ভি স্কোয়ার ভাগ মাইনাস কি ইউ স্কোয়ার। এইটা বসাই দিচ্ছি কি আমি এত সময়ের মধ্যে কি আমি সর্বনিম্ন পথে কি পাড়ি দিতে পারবো। ওকে, এরপর আসি আমি কত কোণে পৌঁছাবো বলো তো, এইটা কি আমার ম্যাথ করতে হবে। আমি পৌঁছাবো কত কোণে রে, পৌঁছাবো একবারই থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রিতে না, বলো তো একবারই তো আমি কি 90 ডিগ্রিতে কি পৌঁছাবো। বুঝতে পারছো? এখন আমার বলছে যে আমি কতটুকু পথ পাড়ি দিব, বলো তো আমি কতটুকু পথ পাড়ি দিব, বলো আমি কতটুকু পথ পাড়ি দিব বলো তো, আমি কতটুকু পথ পাড়ি দিব বলো তো। আচ্ছা মনে রাখবা আমি পাড়ি দিব হচ্ছে প্রস্থের সমান, কি বলতো প্রস্থের সমান না, দেখো তো যে ভাইয়া আমি তো প্রস্থটাই পাড়ি দিচ্ছি, তার মানে মনে রাখবা আমার পাড়ি দেওয়ার পথটা হচ্ছে এস ইকুয়াল টু ডি। হ্যাঁ, এস ইকুয়াল টু ডি। এই দেখো তো ভাইয়া তোমরা কি এই কয়েকটা কেস বুঝতে পারতেছো? একবারেই আমি কি টোটাল কেস দেখো, আমি এইখানে পড়াইলাম কি 5টা প্রশ্ন, ওই জায়গায় পড়াইছি কি 5টা প্রশ্ন। নদী নৌকা সম্পর্কে এই 10টা প্রশ্ন যদি তুমি বুঝে আয়ত্ত রাখতে পারো আর এক্সট্রা কিছুই লাগবে না। দেখো তো সবাই একটু তুলে নাও। হ্যাঁ, নদী নৌকা সম্পর্কে এই 10টা প্রশ্ন সবাই একটু তুলে নাও, যেন কি আমরা যেভাবেই প্রশ্ন করুক আমরা যেন সলভ করতে পারি। ঠিক আছে ওকে, দেখো নদী নৌকা সম্পর্কে আমি যে 10টা প্রশ্নের কথা বললাম, এই 10টা প্রশ্ন তোমাকে আয়ত্তে রাখতেই হবে। ঠিক আছে ওকে, ক্লিয়ার? হ্যাঁ, রাহাত বুঝতে পারছে। দেখো ভাইয়া সত্যি বলতে এই 10টা প্রশ্নের বাইরে অন্তত আমাদের ভার্সিটি অ্যাডমিশনে নদী নৌকা রিলেটেড আর কোনো প্রশ্ন নাই আমাদের ভার্সিটি অ্যাডমিশনে, এবং সব প্রশ্ন আসেও নাই। আমি চিন্তা করে আমরা এখানে কি 10টা প্রশ্ন নিয়ে কাজ করলাম, এই 10টা প্রশ্ন যদি আমরা পারি নদী নৌকা রিলেটেড
যে কোনো প্রশ্নই আমরা সলভ করতে পারবো, এটা আমি তোমাকে কনফিডেন্ট দিচ্ছি। একটু তুলে নাও, হ্যাঁ একটু সবাই তুলে নাও তো, নদী নৌকা রিলেটেড এই প্রশ্নগুলো তুলে নাও। হ্যাঁ তোলা হইলে ডান বলো, তোলা হইলে ডান বলো। আমরা হচ্ছে এই রিলেটেড প্রশ্ন সলভ করে আসবো। হ্যাঁ এই রিলেটেড প্রশ্ন সলভ করে আসবো। তোলা হইলে একটু ডান বলো তো সবাই, বলো। ক্লিয়ার? হ্যাঁ জুথি বুঝতে পারছে। আচ্ছা দেখো ভাইয়া, আমরা কিন্তু এটা আমাদের পেইড বেসের ক্লাস, সবার জন্য ফ্রি রাখলাম। জাস্ট জিনিসগুলো কি, তোমার মধ্যেও তুমি সাপোজ 1000 টাকা 999 টাকার একটা কোর্সেও যদি তুমি ভর্তি না হইতে পারো, তাও যেন কি তোমার উপকারে আসে। হ্যাঁ আমরা এই জন্যই ফ্রি রাখতে পারছি। তবে আমাদের কিন্তু এখনো ভর্তি চলমান আছে পেইড বেসে। কেবলমাত্র আমার ভেক্টর চ্যাপ্টারটা পড়াইছি। আগামীকালকে কি আছে, আগামীকালকে কোন সাবজেক্টের ক্লাস আছে? আচ্ছা আগামীকালকে থেকে কিন্তু তোমরা কি পেইড বেসে সবগুলো ক্লাস আমাদের পেইড গ্রুপে হয়ে যাবে। ওকে হ্যাঁ আশাদুল বুঝতে পারছে, জুথি বুঝতে পারছে। তার মানে আমি তোমাকে যে 10টা প্রশ্ন বুঝাইছি, এই 10টা প্রশ্ন আয়ত্তে রাখতে পারলে কি নদী নৌকা থেকে কোনো প্রশ্নই আর কি তোমার ঝামেলা হবে না। হ্যাঁ কালকে কিন্তু তোমাদের রক্ত সঞ্চালনের উপর কি বায়োলজি ক্লাস আছে আমাদের কি পেইড ব্যাচে, ঠিক আছে? ওকে তো তোমরা যারা ভাইয়া এখনো ভর্তি হও নাই, হ্যাঁ আচ্ছা এস কে তাহসিন সেও ডান বলছে। ওকে যারা এখনো ভর্তি হও নাই তারা একটু দ্রুত এনরোল করে নিও। মাত্র 999 টাকা আমরা কিন্তু একটা আসলে সেরা সার্ভিস তোমাদেরকে দিচ্ছি, এবং আমরা এটা তোমাকে ভরসা দিচ্ছি তোমার সেকেন্ড টাইম অ্যাডমিশন নিয়ে খুব বেশি চাপ হবে না। আমাদের ইনস্ট্রাকশন যদি ফলো করো, আমাদের গাইডলাইন যদি ফলো করো, অবশ্যই তোমরা কিন্তু কি সেরাটাই পাবা। ওকে তো দেখো এই ছিল নদী নৌকা সম্পর্কে আমাদের কনসেপ্ট। আমরা একটু নদী নৌকার কিছু প্রশ্ন সলভ করে আসি। হ্যাঁ নদী নৌকার একটা প্রশ্ন সলভ করে আসি। দেখো দেখো তো সবাই এই প্রশ্নটা সলভ করো তো দেখি কি হবে। নদী নৌকার এই প্রশ্নটা একটু সবাই সলভ করে তো। প্রশ্নটাতে কি বলা আছে বলো তো? বলা আছে দেখো আমরা প্রশ্নটা পড়বো কিভাবে। বলা আছে একটা নৌকা অনুকূলে অনুকূলে ঘন্টায় 21 কিলোমিটার বেগে। আচ্ছা অনুকূল মানে কি? স্রোত যেদিকে চলতেছে ওই দিকেই নৌকাটা চলতেছে। আচ্ছা তার মানে অনুকূলে, তার মানে বিষয়টা দেখো তো, অনুকূলে। হ্যাঁ অনুকূলে, অনুকূলে মানে স্রোত যেদিকে নৌকাও সেদিকে। তার মানে স্রোতের বেগ প্লাস নৌকার বেগটা হচ্ছে কি তোমার 21 কিলোমিটার পার ঘন্টা, 21 কিলোমিটার পার ঘন্টা। আচ্ছা এবং বলছে প্রতিকূলে ঘন্টায়, মানে প্রতিকূলে ঘন্টায় 7 কিলোমিটার পার বেগে চলতেছে। তার মানে বলতো প্রতিকূলে কত? প্রতিকূলে আচ্ছা প্রতিকূলে বলতে স্রোত এদিকে যাচ্ছে, তুমি স্রোতের বিপরীতে আসতেছো। তার মানে প্রতিকূলে যে বেগটা, এটা কি স্রোতের বেগ থেকে যদি আমি নৌকার বেগটা বাদ দিই তাহলে কি পাবো বলতো? প্রতিকূলের বেগটা পাবো। তাহলে প্রতিকূলের বেগটা কত রে? 7 কিলোমিটার পার আওয়ার। দেখো আমি এতটুকু লাইন পড়ার পর এই ইনফরমেশন দুটো বের করতে পারছি কিন্তু। ওকে এরপর বলছে নৌকাটি কোন দিকে চালনা করলে আমি কি করবো ভাইয়া বলো তো? হ্যাঁ স্লাইড ওয়েবসাইটে পাবা তোমরা। হ্যাঁ স্লাইড তোমরা ওয়েবসাইটে পেয়ে যাবা। আমাদের যারা পেইড বেসে স্টুডেন্ট আছো তারা কিন্তু স্লাইডটা পেয়ে যাবা। চালনা করলে সোজা সোজা অপর পারে পৌঁছাবে। বলো সোজা অপর পারে। তার মানে দেখো তো বিষয়টা এরকম। তাহলে আমি এই দিকে ইউ চলতেছে, আমি ডাব্লুটা পৌঁছাবো কি এই দিকে। তাহলে আমি কত বেগে যাত্রা শুরু করবো? ইউটা এই দিকে না, এই দিকে আলফাটা কত না। দেখো প্রশ্ন পড়ার পর কি তুমি এটা বুঝতে পারতেছো যে ভাই আমি পৌঁছাতে চাই কোথায়? সোজা অপর পারে। তার মানে কি কেস 2 আমাদের। ওকে তাহলে এইটা আমরা কিভাবে চিন্তা করবো বলো? আচ্ছা তো এই জায়গা থেকে আমরা যদি একটু কাজ করি, দেখো তো এই জায়গা থেকে যদি একটু যোগ বিয়োগ করি তাহলে কি পাওয়া যায় বলো তো? একটু যদি যোগ বিয়োগ তোমরা করো। আচ্ছা যদি আমরা যোগ করি তার মানে কত? টয়েস ভি ইকুয়াল টু 21 প্লাস 7 তার মানে কত? 28। তাহলে এই জায়গা থেকে বলা যায় কি ভি ইকুয়াল টু কত আসতেছে বলো তো? হচ্ছে 14। হ্যাঁ ভি কস্ট হচ্ছে 14। তাহলে অতএব ইউ ইকুয়ালস টু কত আসতেছে বলো? ইকুয়ালস টু আসতেছে যদি 14 বসাই দেয় তার মানে কত? 7 কিলোমিটার পার আওয়ার। হ্যাঁ 7 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে তোমার ক্লু দেওয়া আছে। এখন দেখো তাহলে সোজা অপর পারে পৌঁছানোর জন্য তুমি কোন দিকে, সোজা অপর পারে পৌঁছানোর জন্য তুমি কোন দিকে যাত্রা শুরু করবা? দেখো তো কোন দিকে যাত্রা শুরু করবা। দেখো এবার দেখো তো এইটার সাথে মিলে কিনা বলো তো? আমি লম্বভাবে ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছাতে চাই। আচ্ছা তাহলে আমি কি করব? কোন দিকে যাত্রা করব, তাই না? দেখো তো কোন দিকে যাত্রা শুরু করব? আলফা ইকুয়াল টু কস ইনভার্স স্রোত ভাগ নৌকা না।
তার মানে কি বলতো cos ইনভার্স মাইনাস ইউ ভাগ ভি, বুঝতে পারছো? দেখো তাহলে আমি যদি বসাই দেই যে আলফাটা হচ্ছে cos ইনভার্স মাইনাস ইউ ভাগ ভি, তাই না? তার মানে বলো cos ইনভার্স মাইনাস ইউটা কত ছিল রে? মাইনাস ইউটা ছিল কত বলতো 7, আচ্ছা, আর ভিটা ছিল কত 14, তাই না? তাহলে এইটাকে আমরা বলতেছি কি বলতো cos ইনভার্স মাইনাস হাফ, তাহলে কি 120 ডিগ্রি। আচ্ছা, তো তোমরা সবসময় 120 ডিগ্রি কিন্তু অ্যান্সারটা হবে না, 120 ডিগ্রি কিন্তু সবসময় না। যদি কি হয় যে ইউ, এই যে ভিটা যদি কখনো 2 ইউ হয়, কি বলতো ভিটা যদি কখনো 2 ইউ হয় তাহলে সেটা হবে 120 ডিগ্রি, বুঝতে পারছো? যদি বলে যে কোন দিকে যাত্রা শুরু করবা, তুমি কোন দিকে যাত্রা করবা, যদি দেখো যে ভিটা 2 ইউ হয়েছে তাহলে আমি একবারই ম্যাথ না করেই বলবো সেটা কি 120 ডিগ্রি, বুঝতে পারছো? তার মানে কি আমাদের এই প্রশ্ন যেহেতু দ্বিগুণ, তার মানে কত 120 ডিগ্রি। সবসময় 120 ডিগ্রি না, তোমাদের দেখো প্রশ্নকর্তা কিন্তু এটা জানে যে বেশিরভাগ অ্যান্সার 120 ডিগ্রি, তার মানে একটু ঘুরাই দিতে, যদি একটু উনি ঘুরাই দেয় তাহলে তুমি আরে দেখছো যে কোন দিকে যাত্রা শুরু করবে 120 ডিগ্রি, তাহলে কিন্তু তুমি মারা খাবা, এই মারাটা খাওয়া যাবে না, বুঝতে পারছো সবাই? ওকে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ওকে, বুঝতে পারছো? তো ভাইয়া এভাবে চিন্তা করলে কি আমরা প্রশ্নগুলো কি অ্যান্সার করতে পারবো ইনশাল্লাহ। এরপর আসি, এরপর আরেকটা প্রশ্ন দেখো তো, এরপর আরেকটা প্রশ্ন দেখো। আচ্ছা, এইখানে প্রশ্নটাতে কি বলা আছে বলো তো? প্রশ্নটাতে আমার বলা আছে যে একটি স্রোত 3 কিলোমিটার পার বেগে প্রবাহিত হচ্ছে, তার মানে কি ভাই বলো তো, তোমার ইউটা ছিল 3 কিলোমিটার পার ঘন্টা বেগে। আচ্ছা, একজন মাঝি স্রোতের সাথে 30 ডিগ্রি কোণে যাত্রা, 30 ডিগ্রি কোণে এত বেগে নৌকা চালাচ্ছে, তাহলে স্রোতের সাথে যত কোণে চালাচ্ছে তার মানে কি আলফা ইকুয়াল টু কত বলতো 30 ডিগ্রি। আচ্ছা, এত বেগে নৌকা চালাচ্ছে না, তার মানে কি ভি ইকুয়াল টু বলতো 4 কিলোমিটার পার আওয়ার বেগে কি মাঝি নৌকা চালাচ্ছে। নদীটি 2 কিলোমিটার চওড়া হলে তার মানে ডি এর ভ্যালু কত বলতো 2 কিলোমিটার। 2 কিলোমিটার চওড়া হলে প্রশ্ন কি বলছে, এক তীর থেকে অপর তীরে, এক তীর থেকে অপর তীরে পৌঁছাতে কত সময় লাগবে বলো? এক তীর থেকে অপর তীরে পৌঁছাতে কত সময় লাগবে, বিষয়টা কি বুঝছো? আচ্ছা, এক তীর থেকে অপর তীরে পৌঁছাতে সময়, এক তীর থেকে অপর তীরে পৌঁছাতে সময়, সময়ের ক্ষেত্রে আমি তোমাদের কি বলছিলাম বলো তো? আমি কি বলছিলাম যে টি ইকুয়ালস টু সব সময় ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা, বলো তো এটা বলছিলাম না? যে এক তীর থেকে অপর তীরে পৌঁছানোর যে সময়টা কি বলতো, আমি এটা বলছিলাম না যে টি ইকুয়ালস টু ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। হ্যাঁ দেখো, তোমার প্রশ্ন পড়ে মনে হইতে পারে ভাই প্রশ্ন অনেক বড়, আসলেই বড়, 1 2 3 লাইনের একটা প্রশ্ন, কিন্তু কনসেপ্টগুলো যদি তুমি এভাবে ভ্যালুগুলো বের করতে পারো, বলছে যে কি এক তীর থেকে অপর তীরে পৌঁছাতে কত সময় লাগবে, সময়ের ইকুয়েশন কি বলতো টি ইকুয়ালস টু ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। তো এবার বসাই দাও ভাইয়া, কত বলতো ডি এর ভ্যালুটা কত রে 2 কিলোমিটার, 2 কিলোমিটার। আচ্ছা, ভিটা কত ভাইয়া? ভিটা ছিল কত আমার 4 সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি মানে কত হাফ, তাই না? হাফ, তাহলে কত বলতো, বলো কত হবে বলতো? তার মানে কি 1 আওয়ার না, 1 আওয়ার না বলো তো? হ্যাঁ 1 আওয়ার, ঠিক আছে। এ ভাইয়া বুঝতে পারছো? দেখো তো, দেখো তো ভাইয়া এটা কি বোঝা যায় বলো? এটা তুমি কাটাকাটি করো, 2 2 দিয়ে কাটাকাটি করো 1, দেখো তো বুঝতে পারতেছো সবাই? দেখো তো ভাইয়ারা তোমরা কি বুঝতে পারছো? দেখো নদী নৌকা প্রশ্নটা একটু বড় আসছে, প্রশ্ন দেখে অনেকে ভয় পেয়ে যায় যে ভাই এত বড় প্রশ্ন কি আমি পারবো? দেখো তো প্রশ্নটা যদি তুমি এই যে আমি যেভাবে তোমাকে ভাঙাইলাম, তুমি যদি এভাবে ভাঙাইতে পারো ভাইয়া, প্রশ্ন কি তোমার জন্য কঠিন হবে বলো তো? না, তোমাকে এভাবে ভাঙানো শিখতে হবে। হ্যাঁ, তোমাকে এভাবে ভাঙানো শিখতে হবে। হ্যাঁ, এই বুঝতে পারছো? একটু সবাই বলো তো বুঝতে পারছো কিনা, বলো সবাই বুঝতে পারছো কিনা? ওকে, এরপর আসো এই প্রশ্নটা দেখো, এটা সাস্ট 19-20 আসছিল, এই প্রশ্নটা আসছিল তোমার কত সাস্ট 19-20। হ্যাঁ, সাস্টের প্রশ্নটা কয় লাইন দেখো তো, 1 2 3, প্রায় 3.5 লাইনের একটা প্রশ্ন। প্রশ্নটাতে কি বলা ছিল বলো তো? বলা ছিল সুরমা নদীতে, সুরমা সিলেটের সুরমা নদী না? আচ্ছা,
স্রোতের বেগ 3 কিলোমিটার পার ঘন্টা, তার মানে কি ভাইয়া তোর ইউ বলা আছে 3 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, স্রোতের বেগ কত বলা আছে রে ভাইয়া? তোর 3 কিলোমিটার পার ঘন্টা। এক ব্যক্তি 5 কিলোমিটার পার বেগে নৌকা চালাতে সক্ষম, তার মানে কি তার নৌকার বেগ কত? 5 কিলোমিটার পার আওয়ার। 5 কিলোমিটার পার আওয়ার বেগে কি সে নৌকা চালাতে সক্ষম। এবং নদীর প্রস্থটাও তো দেওয়া ছিল, তাহলে নদীর প্রস্থ ডি ইকুয়াল টু কত ছিল রে? 0.5 কিলোমিটার। বলছে স্রোতের সঙ্গে কত ডিগ্রি কোণে নৌকা চালালে, কত ডিগ্রি কোণে নৌকা চালালে, তার মানে আলফা ইকুয়াল টু কত হলে বলছে সে 12 মিনিট এ অপর পারে একটি নির্দিষ্ট ঘাটে পৌঁছাতে পারবে। তার মানে তার টি ইকুয়াল টু কত ছিল বলতো? 12 মিনিট। আচ্ছা, তুমি যদি তোমার এককগুলো দেখো সব ঘন্টায় না, সব কিন্তু ঘন্টায়। তার মানে 12 মিনিটকে যদি আমি ঘন্টায় পরিণত করি কত বলতো? তাহলে 12 ভাগ যদি 60 করি কত? 12 ভাগ 60, তার মানে কত রে? 5 12 60, তাই না? তার মানে কত? 1 ভাগ 5, তার মানে বলো 1 ভাগ 5 মানে কত? 0.2 আওয়ার। দেখো তো প্রশ্ন পড়ার পর কি তুমি এই ইনফরমেশনগুলো মার্কস করতে পারতেছো? দেখো তো ভাইয়া, প্রশ্ন পড়ার পর কি তুমি এই ইনফরমেশনগুলো বের করতে পারতেছো বলো তো? প্রশ্ন পড়ার পর যে তোমার স্রোতের বেগ দেওয়া ছিল, নৌকার বেগ দেওয়া ছিল, নদীর প্রস্থ দেওয়া ছিল, বলছে তুমি স্রোতের সঙ্গে কত ডিগ্রি কোণে যাত্রা নৌকা চালালে 12 মিনিটে, তার মানে 12 মিনিট মানে 0.2 ঘন্টা, 0.2 ঘন্টায় নদীর অপর পারে একটি নির্দিষ্ট ঘাটে পৌঁছাতে পারবা। তো বলো তো এটা কি কেস 1 কেস 2 তুমি কি কোনটা ধরতে পারতেছো? না। তুমি কি নির্দিষ্টভাবে বলে নাই যে তুমি ঠিক লম্বভাবে পৌঁছাবা বা লম্বভাবে যাত্রা শুরু করবে? এটা কিছুই বলে নাই। তো যাই বলুক, আমি বুঝতেছি আমার সময়ের ক্লু দেওয়া আছে। তো আমরা সময়ের ক্লুটাকে কিভাবে ইউটিলাইজ করি? আমরা জানি যে টি ইকুয়ালস টু ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। আমরা এইটা জানি না ভাইয়া, যে টি ইকুয়ালস টু ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা, যেহেতু আমার সময়ের ক্লু দেওয়া আছে, যেহেতু কি বলতো আমার সময়ের ক্লু দেওয়া আছে। তো এই জায়গা থেকে বলো আমরা কি বলতে পারি যে সাইন আলফা ইকুয়াল টু কত বলো তো? সাইন আলফা ইকুয়াল টু একবারে যদি, তাহলে ডি ডিভাইডেড বাই কি? টি ইন্টু ভি। তো এই জায়গা থেকে কি বলা যায় বলো তো? আলফা ইকুয়াল টু সাইন ইনভার্স কত? ডি ডিভাইডেড বাই ভিটি, বলো তো? তো বলো এবার যদি আমি ভ্যালুগুলো বসাই দিই, যে সাইন ইনভার্স, আচ্ছা তোমরা ওই যে কত কোণ, এখানে কি তুমি বলবা যে ভাই 120 ডিগ্রি? এখানে কিন্তু বলার কোনো সুযোগ নাই, হ্যাঁ? ওকে, তো ভাইয়া দেখো তোমার ডিটা কত ছিল রে? 0.5। ভিটা কত ছিল ভাইয়া? ছিল কত? 5 ইন্টু, বলো টিটা কত ছিল? 0.2। এই কাটাকাটিটা কি পারবা? দেখো তো এই কাটাকাটিটা কি পারা যায়? দেখো তো, যায় মনে হয় না? দেখো এই কাটাকাটিটা, এইটা কাটলাম, তার মানে উপরে কত থাকতেছে বলো তো? 0.1, এখানে 0.2, পয়েন্ট উঠাই দিছি, পয়েন্ট উঠাই দিছি, তার মানে কত থাকতেছে বলো তো? সাইন ইনভার্স হাফ না? সাইন ইনভার্স হাফ না? তাহলে সাইন ইনভার্স হাফ মানে কত রে? সাইন ইনভার্স হাফ মানে কত? 30 ডিগ্রি। বুঝছো সবাই? সাইন ইনভার্স হাফ মানে কি? 30 ডিগ্রি। ভাইয়া দেখো নদী নৌকা যেভাবে পড়াইলাম, হ্যাঁ, যেভাবে চিন্তা করাইছি, তুমি যদি এভাবে চিন্তা করতে পারো, তুমি মনে রাখবা তুমি পারবা। বুঝতে পারছো? দেখো তো এই জনগণ, বুঝতে পারছো? তুমি কি এভাবে চিন্তা করতে পারবা? দেখো তো, আশা করি কি এভাবে চিন্তা করতে পারবা। বোঝা হয়ে গেলে একটু বলো তো, ডান বলো। হ্যাঁ, বোঝা হয়ে গেলে একটু ডান বলো। হ্যাঁ, যদি বুঝতে পারো একটু ডান বলো। দেখো ভাইয়া, আমি আসলে যেভাবে নদী নৌকা চিন্তা করলাম, একজন স্টুডেন্ট হয়ে তুমি এভাবেই চিন্তা করবা, এবং সেকেন্ড টাইম হিসাবে এত ডিটেলসেই চিন্তা করবা। দেখো আবার একটু রিভিউ করে আসি। নদী নৌকার ক্ষেত্রে প্রথম আমার জিজ্ঞাসা হচ্ছে তোমার উদ্দেশ্য কি? মানে তুমি কি উদ্দেশ্য চাচ্ছ, মানে তুমি কি করবা নদী নৌকার ক্ষেত্রে? তুমি কি করবা? তোমার উদ্দেশ্য হচ্ছে দুইটা, যে ভাই আমি সোজাসুজি যাত্রা শুরু করব,
সোজাসুজি আমি যাত্রা শুরু করব, অথবা কি আমি সোজাসুজি পৌঁছাবো। আমার উদ্দেশ্য হচ্ছে দুইটা, আমি সোজাসুজি যাত্রা শুরু করব বা কি সোজাসুজি পৌঁছাবো। তো সোজাসুজি আমি যাত্রা শুরু করছি ভি বেগে, এবার আমি সোজাসুজি পৌঁছাবো, তার মানে কি আমি পৌঁছাবো এই যে এভাবে পৌঁছাবো আমি, এটা হচ্ছে আমার উদ্দেশ্য। এবং আমরা কি প্রতিটা উদ্দেশ্য নিয়েই কাজ করছি, দেখো প্রতিটা উদ্দেশ্য নিয়েই কাজ করেছি। প্রতিটা উদ্দেশ্যতেই কি আমরা এরকম পাঁচটা করে প্রশ্ন করেছি, 5টা করে প্রশ্ন করেছি। এই 5টা করে প্রশ্ন অ্যান্সার যদি তোমার আয়ত্তে থাকে ভাইয়া, তুমি ভরসা রাখতে পারো তোমার ইনশাআল্লাহ নদী নৌকা নিয়ে কি কোনো চাপ হবে না, কোনো কনফিউশনই ক্রিয়েট হবে না। আর বুঝতে পারছো? আচ্ছা, তাহলে ওইখানে 5টা উদ্দেশ্য ছিল, এখানেও আমার 5টা প্রশ্ন ছিল। এই 5টা প্রশ্নের অ্যান্সার যদি তোমার জানা থাকে, তুমি নদী নৌকা রিলেটেড অ্যাডমিশনে তুমি বজ হয়ে যাবা। বুঝছো? বলো তো, অ্যাডমিশনে তুমি বজ হয়ে যাবা, ঠিক আছে? তো দেখো, আজকে এতটুকুই ছিল আমার উদ্দেশ্য। আচ্ছা, আমি তোমাদের একটা কাজ দিয়ে যাই। হ্যাঁ, একটা কাজ দিব। একটা কাজ হচ্ছে তোমরা বলবা যে কোনটা কি। আমি বলতেছি a ডট বি ইকুয়াল টু 0, আমি বলতেছি a ক্রস বি 0, এটা একটা কাজ। আমি বলছি ডেল ডট এ 0, আমি বলতেছি ডেল ক্রস এ, এইটা 0। আচ্ছা, তোমরা বলো তো কোনটা কি হবে, বলো তো। এখানে যে আমি কয়েকটা প্রশ্ন লিখছি, প্রতিটা প্রশ্নের অ্যান্সার বলো। হ্যাঁ, প্রতিটা প্রশ্নের অ্যান্সার বলো তো, এটা তোমাদের কাজ, ঠিক আছে? আচ্ছা, তোমরা অ্যান্সার করো, সাথে আমি বলি যে ভাইয়া দেখো আমরা কি করব তোমাদেরকে, বলো তো। আমরা তোমাদেরকে 999 টাকা, হ্যাঁ 999 টাকাতে প্রায় হচ্ছে 115 প্লাস ক্লাস, হ্যাঁ 115 প্লাস ক্লাস দিচ্ছি এবং 115 প্লাস এক্সাম, ঠিক আছে? এটা তো থাকতেছেই। তার মানে তুমি কি বুঝতে পারতেছো যে 60টা সাবজেক্ট, হ্যাঁ 60টা সাবজেক্ট, হ্যাঁ আমরা 60টা সাবজেক্ট তোমাকে পড়াবো, ঠিক আছে? 60টা সাবজেক্ট পড়াবো। তার মানে তুমি বুঝতে পারতেছো যে 999 টাকায় তুমি আসলে কি পাচ্ছ, ঠিক আছে? 999 টাকা আসলে কি তুমি কি পাচ্ছ। তো এই সুযোগ আমি মনে করি না যে তোমাদের আসলে হাতছাড়া করা উচিত। দেখো 999 বা 1000 টাকায় তোমরা এই কোর্সটাই হয়তো দেখা যাবে কি, আমাদের সত্যি বলতে কি আমরা এখানে যে টিচাররা পড়াই সবাই কিন্তু অফলাইনে হিউজ ব্যাচ পড়ায়। আমি নিজেও সারাদিন প্রায় সপ্তাহে 5-6 দিনে অফলাইনে করে পড়াই, হ্যাঁ। তো আমাদের অফলাইন পড়ানোর একটা এক্সপিরিয়েন্স আছে, ঠিক আছে? তো ওই অফলাইনের এক্সপিরিয়েন্স থেকে যখন আমরা অনলাইনে পড়াবো, আমরা কিন্তু অফলাইনে পড়ানোর সুবিধাটা কি জানো, সরাসরি স্টুডেন্টের সাথে কাজ করার ফলে যে আমরা বুঝতে পারি যে হ্যাঁ যে একটা চ্যাপ্টারের স্টুডেন্টদের সমস্যা কোথায়। আর তোমাদের অনলাইনে যারা পড়ায় শুধু অনলাইন কেন্দ্রিক, যে অফলাইনে কখনো ক্লাস নেয় না, এক্সপিরিয়েন্স নাই, সে কিন্তু বুঝে না যে একটা স্টুডেন্টের রিয়ালি প্রবলেম কোথায়। এই কারণে আমাদের পড়ানোর ধরনগুলা দেখবা যে প্রশ্ন করে করে পড়াই। কারণ কি মানে আমাদের অফলাইনে স্টুডেন্টদের যে জায়গাগুলোতে প্রবলেম, এগুলো কিন্তু আমরা সরাসরি প্রতিটা ক্লাসেই জানি যে হ্যাঁ এই জায়গাগুলোতে প্রবলেম। তার মানে কি আমাদের অনলাইনে সেই পুরোটাই কি তোমাদেরকে বোঝানোর সুযোগ থাকে। এই কারণে শুধু আমি না, এখানে আমাদের যে টিচাররা আছে, হ্যাঁ ম্যাথের হচ্ছে আমাদের কনক শ্রাবণ দাদা, হোসেন ভাই, হ্যাঁ হোসেন ভাই তো আসলে এই জগতের লিজেন্ড মানুষ, হ্যাঁ। তো আমাদের প্রতিটা টিচারেই কিন্তু অফলাইনে এক্সপার্ট এবং অফলাইনে দীর্ঘদিন ধরে পড়াচ্ছে, এবং তারাই তোমাকে কি মাত্র 999 টাকায় অনলাইনে 115টার উপরে ক্লাস এবং পরীক্ষার সাপোর্ট দিচ্ছে। তো এটা আমি মনে করি একটা বেস্ট অপরচুনিটিস। তো ভাইয়া তোমরা যারা এখনো এনরোল করো নাই আমাদের কোর্সে, মোটামুটি এনরোল করে ফেলো, তাহলে কিন্তু হয়ে যাবে। আচ্ছা, তো আমরা এই কয়েকটা প্রশ্ন কিন্তু অ্যান্সার পেয়ে গেছি, আমাদের আশাদুল খুব সুন্দরভাবে বলছে, জুথিও বলছে। আচ্ছা আচ্ছা, দেখো তাহলে আমাদের প্রথম যে অ্যান্সারটা ছিল এরকম যে এ ডট বি যদি 0 হয় তাহলে কি বলি বলতো, তাহলে হচ্ছে লম্ব, হ্যাঁ তাহলে কি বলতো লম্ব। যদি এ ক্রস বি 0 হয় তাহলে সেটাকে কি বলি বলতো, ক্রস গুণন 0 মানে কি সমান্তরাল, কি বলতো সমান্তরাল। আচ্ছা, যদি ডেল ডট এ 0 হয় তাহলে সেটাকে কি বলি বলতো সলিনয়েডাল, কি বলতো সলিনয়েডাল। ওকে,
এরপর যদি ডেল ক্রস ভি জিরো মানে কার্ল শূন্য, তার মানে সেটাকে বলা হয় অঘূর্ণনশীল। কি বলতো? অঘূর্ণনশীল, অঘূর্ণনশীল ও সংরক্ষণশীল। কি বলতো? অঘূর্ণনশীল এবং কি সংরক্ষণশীল। বুঝতে পারছো? অঘূর্ণনশীল এবং সংরক্ষণশীল। ঠিক আছে? হ্যাঁ, সবাই মোটামুটি অ্যান্সার করতে পারছো। মেঘ অ্যান্সার করছে, রাহাতও অ্যান্সার করছে। আচ্ছা, তো ভাইয়া আমি বিশ্বাস করতেছি যে তোমরা অবশ্যই আমাদের 999 কোর্সে, হ্যাঁ 999 কোর্সে সেরা পাবা ইনশাল্লাহ। হ্যাঁ, সেরা কিছুই পাবা, তোমরা ভরসা রাখতে পারো। তো ঠিক আছে, তাহলে যেহেতু কালকে থেকে এটা যেহেতু আমাদের অফলাইন ক্লাস, মানে আমাদের সরাসরি পেইড বেসের ক্লাসটাই আমি আজকে সবার উদ্দেশ্যেই ওপেন করে দেওয়া। তো তোমরা অবশ্যই আমাদের ক্লাসগুলা দেখো, আমাদের কোর্সে অবশ্যই আমি মনে করি তোমরা উপকৃত হবা। তো যাই হোক, তোমরা একটু এনরোল করে নিও যারা এখনো করো নাই। ওকে, তো বুঝতেই পারতেছো আমরা প্রতিটা চ্যাপ্টার অনেক ধীরে ধীরে, অনেক ধরে ধরে প্রচুর কনসেপ্ট পড়াবো, যা অ্যাডমিশনে আসবে যেভাবে আসবে প্রতিটা কনসেপ্টে ইনশাল্লাহ কি ক্লিয়ার করেই পড়াবো। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ কোনো ক্লাসে। এ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, একটু ভালোভাবে পড়ো। ঠিক আছে? সময় নষ্ট কইরো না ভাই, সময় নষ্ট করার কিন্তু আর কি সুযোগ নাই। তো ঠিক আছে ভাইয়া, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।